আমি রাসেল আছির সাথে। আর শুরু হয়ে গেল ভূত এফএম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএম আজকে, এবং যারা যেখানে আছেন আশা করছি যে আজকে যে স্টোরিগুলো আছে আমাদের কাছে সেগুলো শুনে আনন্দ পাবেন, ভালো লাগবে এবং এনজয় করবেন অনেক বেশি। চলে যাই ডক্টর আলিফের কাছে আবারও। আসসালামু আলাইকুম লিসনার্স, আমি ডক্টর আলিফ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের প্রথম ঘটনাটা শুরু করছি, তার আগে কিছু কথা বলতে চাই। নিজের সত্য ঘটনা কখনো কখনো অবাস্তব সংখ্যায় রূপান্তরিত হয়। যা তিনি নিজে দেখেছেন, নিজে করেছেন, তা সাজিয়ে গুছিয়ে লেখাটা খুবই কষ্টসাধ্য। রেফাত ভাই এত বাংলা লিখতে পারেন না। তার লেখাটা লেখা হচ্ছে তার ছেলে। তিনি পাশে বসে থাকেন এবং একের পর এক অভিজ্ঞতাকে তিনি রূপ দেন। এখন আপনারা তার রূপকথার গল্প হিসেবে তাকে নিতে পারেন অথবা বাস্তব অভিজ্ঞতা মনে করে নিতে পারেন। এটা সম্পূর্ণ আপনাদের বিষয়। ঘটনায় আসি। ছোটবেলা থেকে মারাত্মক রাগে ছিল জাকির মৃধা। বাবা মাকে কখনো তিনি মানতেন না কোনো কিছুই। যা চিন্তা করতেন তাই করতেন, যা বলতেন সেটাই করতে হতো আশেপাশের মানুষের। আত্মীয় স্বজন থেকে শুরু করে সবাই তাকে অপছন্দ করা শুরু করে একটা সময়। এলাকার কিছু বখাটে ছেলের সাথে মিশে তিনিও বাসায় এসে তুল কালাম করতেন যদি কোনো কিছু তার পছন্দের না পেতেন। তাদের গ্রামের বাড়ি তৎকালীন বৃহত্তর কুমিল্লার ব্রাহ্মণবাড়িয়াতে ছিল, যদিও এখন ব্রাহ্মণবাড়িয়া আলাদা। বন্ধু বান্ধব নিয়ে তিতাস নদীতে প্রায় সময় তিনি আড্ডা দিতেন এবং এলাকার মেয়েদেরকে ডিস্টার্ব করতেন মোস্ট অব দ্য টাইম। তো ওইখানে একটা মেয়ে ছিল, ওই এলাকার অনেক দিন যাবৎ তিনি পছন্দ করতেন। মেয়েটার নাম ছিল শিউলি। অনেক জোর জবরদস্তি করে মেয়েকে উঠিয়ে নিয়ে বিয়ে করেন। তো বিয়ে করে 2 বছরের মাথায় 1979 সালে তিনি সিদ্ধান্ত নেন বাংলাদেশের বাইরে যাবেন। তো তিনি গেলেন কাতারে, সেখানে কাজ করতে লাগলেন। বিয়ে করবার আগে তিনি এই মেয়েকে হাতে পাওয়ার জন্য গিয়েছিলেন একজন তান্ত্রিকের কাছে, বাড়ি থেকে অনেক দূরে। কুফরি নিয়ে ব্যস্ত সেই তান্ত্রিক তাকে সাহায্য করেন সর্বাত্মকভাবে এবং তাকে সাহায্য করে কুফরি করে বিয়ে করার ব্যবস্থা করে দেন শিউলির সাথে। এবং কাতারে যাওয়ার পরও যোগাযোগ ছিল সেই তান্ত্রিকের সাথে। সেই তান্ত্রিক যাই বলতো তিনি তাই করত। যদি বলতো তুই মরে যা, সে মরতে হয়তো দ্বিধা করতো না। নিজের বাবা মার থেকে তান্ত্রিকের কথায় তিনি বেশি শুনতেন, তা বলতে কবিরাজ আর কি। যখনই যেতেন সেখানে তিনি মন মুগ্ধ হয়ে সেই তান্ত্রিকের কাজ দেখতেন। কখনো কখনো অনেক আর্জি নিয়ে আসা লোকজনদের দেখতেন যে সেই তান্ত্রিক ছাগলের বলি দিত। কখনো কখনো সেই বলির রক্ত সেই তান্ত্রিক তাদেরকে খাইয়ে দিত। সেই তান্ত্রিক 5 তারা ছবি আঁকত। কখনো কখনো সেই তান্ত্রিক 5 তারার মধ্যে পুতুল রেখে সেই পুতুলের সারা শরীরে সূচ বেঁধাত। কি হচ্ছে আশেপাশে তা হয়তো দেখা যেত না, কিন্তু তান্ত্রিক বলতো আজকেই ওর হাত অবশ করলাম, আজকে ওর চাকরি গেল, আজকেই ও অসুস্থ করে দিলাম, ওরে শেষ করে দিব। সেই তান্ত্রিক নাকি বলতো তিনি মৃত মানুষকে জীবিত করতে পারেন, আবার জীবিত মানুষকে আস্ত কবর দিতে পারেন। নাউজুবিল্লাহ। কিছু মানুষের টাকার বিনিময়ে তিনি এসব করতেন, কিন্তু জাকির তার সাথে সম্পর্ক ভালো ছিল বিধায় সে তেমন কোনো টাকা পয়সা কখনো দিত না। কখনো কখনো ছাগল কিনে দিত, কখনো কখনো বাজার সদাই করে দিত। সেই তান্ত্রিকের সাহায্যে তিনি সেই শিউলিকে নিজের হাতের রক্ত খাইয়েছিল জোর করে। এরপর 3-4 বছরের মধ্যে সেই মেয়ে বশবর্তী হয়ে তার স্ত্রী। তিনি মানতেন না কোনো কিছুই। 5 আঙ্গুলের 5টি আংটি তিনি পরতেন। কাতারে যাবার আগে তিনি ভালো ভালো স্বপ্ন দেখতেন। অনেক টাকার মালিক বনে গেছেন, গাড়ি বাড়ি সব করেছেন। এসবের মাঝে 1979 সালে তিনি কাতারে পাড়ি জমান, যেটি আমি আগেই বলেছি। সেখান থেকে তিনি তান্ত্রিকের সাথে যোগাযোগ অবিচ্ছিন্ন রেখেছিলেন। তিনি চিঠি আদান প্রদানের মাধ্যমে যাবতীয় কাজকর্ম তিনি করে দিতেন। তার স্ত্রীকে প্রচণ্ড সন্দেহ করতেন। সুন্দরী বউকে সবসময় দেখে চোখে রাখতেন যতদিন পর্যন্ত বাংলাদেশে ছিলেন। 1981 সালের 17 মার্চ যখন কাতারে কাজ থেকে ফেরত এসে হঠাৎ করে দেখলেন একটা চিঠি এসছে বাংলাদেশ থেকে। চিঠিতে লেখা, জাকির তুমি কেমন আছো? আশা করছি ভালো আছো। তোমার সাথে অনেকদিন যাবৎ কথা বলতে চেয়েছিলাম। তোমার স্ত্রী সব লজ্জার মাথা খেয়েছে। সে এখন নতুন প্রেমে লিপ্ত। এলাকার কয়েকজন ছেলের সাথে তার সম্পর্ক। আমার জিনেরা খবর নিয়েছে। সে তোমাকে তাবিজ করেছে অন্য হুজুরের কাছে যেয়ে, তুমি যাতে কিছু দেখতে না পারো, কিছু বুঝতে না পারো। এখন কোনো সিদ্ধান্ত নাও, না হলে এই স্ত্রীকে পরে নিজের বশে আনতে পারবে না। এই স্ত্রীর কিছু জিনিস তোমাকে দিতে হবে। এই চিঠি পড়ে তার মাথা খারাপ হয়ে গেল। তিনি বাড়িতে চিঠি পাঠালেন, কিন্তু চিঠির কোনো উত্তর বাড়ি থেকে আসে নাই। তিনি জানতে চেয়েছিলেন কি হয়েছে। এই করে তিনি বাংলাদেশে রাগের বশে এবং চিন্তার চোটে 1983 সালে ব্যাক করেন।
আসার পর বাড়িতে তার মা বাবার সাথে বৈঠক না করে তিনি স্ত্রীর সাথে কথা বলেন এবং বাবা মাকে কোনো ব্যাপারে এইসব ব্যাপারে কিছুই জিজ্ঞেস করেন না। তো স্ত্রী তো কিছু স্বীকার করে নিচ্ছিল না। তিনি প্ল্যান করতে থাকে, স্ত্রীকে কিছু জিজ্ঞেস করলে চুপ করে থাকে, কিছু বলে না, রাগ করে, এবং তাদের মধ্যে একটা পর্যায়ে ঝগড়া শুরু হয়ে যায়। মানুষজন, এলাকার লোকজন শুনতো তাদের ঝগড়া। অনেকেই বুঝিয়েছে, এই বুঝিয়েছে, সেই বুঝিয়েছে, ঝগড়া করিস না, বউয়ের সাথে ভালো থাক, সুন্দর করে রাখ সংসারটা। কিন্তু তিনি কখনো কারো কথা শুনতেন না। মা বাবাকে তো পাত্তাই দিত না। 1 মাস পর যেহেতু তিনি একই প্রশ্ন বারবার জিজ্ঞেস করতেন এবং ঝগড়ার এক পর্যায়ে স্ত্রীর সাথে সে বেশ মারামারি করলেন, কিছুদিন অনেক মারামারি হলো তাদের মধ্যে। তিনি মেরেছিলেন তার স্ত্রীকে। তো এক পর্যায়ে ঝগড়াঝাটি করে তার স্ত্রীকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলেন। এইটা বলেন হচ্ছে ঠিক 2 মাস পর বাংলাদেশে আসার। তো 1983 সালের 7ই নভেম্বর, শীতকাল তখন, তিনি তার স্ত্রীকে এবং এলাকার ছেলে পেলের সাহায্যে আগে থেকেই প্ল্যান করা ছিল যে যখন তাকে বাসা থেকে বের করা হবে 2 কিলোমিটার দূরে তার স্ত্রী যখন বের হবে, তাকে উঠিয়ে নিয়ে সেই রাতে তাকে খুন করার একটা প্ল্যান করে এবং তারা জোর করে সেদিন রাতের জঙ্গলে প্রায় 10টার দিকে নিয়ে যান এবং একত্রে সবাই মিলে সবার সাহায্যে তিনি ওই জাকির সাহেব 3 জনের সহযোগিতায় জবাই করেন তার স্ত্রীকে। তো 2 জন তার পা ধরেছিল এবং সুস্থ মস্তিষ্কে তিনি তার স্ত্রী জবাই করেন এবং জবাই করার এক পর্যায়ে এই লাশকে ঠিকানা দিতে হবে এই বলে লাশের টুকরা করেন 8টা এবং প্রত্যেক টুকরা বিভিন্ন জায়গায় কবর দিনে আশেপাশে 8টা গর্ত করে, সব একসাথে করেন না এবং প্রত্যেক টুকরাই তিনি ছালার বস্তাতে ভরে প্রায় 3 ফিট গর্ত করে মাটি চাপা দেন। বাড়িতে রাতে এসে ঘুমিয়ে পড়েন। সকালে বাবা মা জিজ্ঞেস করলে বলে রাতের বেলা বাড়ি ছেড়ে চলে গেছে, এখন তিনি কিছুই জানে না। গতকালকে সেদিনের রক্তে ভেজা কাপড়ও তিনি বদলে সেই কাপড় আরেক বন্ধুর বাসায় রেখে অন্য কাপড় পরে বাসায় এসেছিলেন। তার স্ত্রীকে না পাওয়ার কারণে তাদের বাড়ি থেকে অনেক খোঁজাখুঁজি করা হয়, থানায় জিডি এবং একসময় মামলা করা হয়। মামলায় বলা হয় বাসায় লোকজনরা অত্যাচার করেছে বা এরকম কিছু, মানুষের জন্য অনেকে অনেক কথা বলেছিল যে হ্যাঁ ওদের মধ্যে ঝগড়া হচ্ছিল এই সেই। মামলার এক পর্যায়ে এলাকার এক লোক দোকান থেকে বাড়ি ফেরার পথে কয়েকজনকে ওই দিন রাতে এক মহিলাকে ধস্তাধস্তি করে নিয়ে যেতে দেখেন। তিনি সবাইকে না চিনলেও অন্ধকারে জাকির সাহেবের এক বন্ধুকে দেখে ফেলেন এবং তিনি সাক্ষী দেয় আদালতে। তাদেরকে ধরার জন্য পুলিশ যখন পুলিশ ওয়ারেন্ট চলে আসেন, সবাই পালিয়ে যায় এবং কুমিল্লা বর্ডারের পাশ থেকে একজন এজাজ নামের এক বন্ধুকে তারা ধরে। জিজ্ঞাসাবাদে দেয় চাঞ্চল্যকর তথ্য পুলিশের জবানবন্দিতে। সেখানে বলা হয় হিংস্র পশুর মতো হয়ে গেছিল জাকির স্ত্রীকে জবাই করার সময়। পঞ্চগড় থেকে পরে 1 বছর পর তাকে উদ্ধার করা হয় এবং সবশেষে আদালত তাকে যখন তাকে তার নামে শুনানি হয় তখন 20 বছরের সাজা শোনানো হয় এবং তাদের যে বন্ধুকে ধরেছিল তাকে সাথে সাথে যাবজ্জীবনের কারাদণ্ড দেওয়া হয় এবং বাকিদের 16 বছরের কারাদণ্ড দেওয়া হয়। টোটাল 4 জন মিলেছিল, 3 জন হেল্প করেছে জবাই করার সময়। এই সাজা শোনানোর আগে পুলিশ যখন তাকে উদ্ধার করেন তখন তার বাবা মাও তাকে ত্যায্য ঘোষণা করেন, কারণ তার স্ত্রী ছিল সহজ সরল এবং সবসময় বাড়িতে থাকা মেয়ে। তার নিজের বাড়িতে তেমন একটা যেতেন না তিনি। আর তখন সমাজ ব্যবস্থা অন্যরকম ছিল। বাড়ির অন্য ছেলেরা বাড়ির বউ যদি অন্য ছেলের সাথে কথা বলে তখন এক একজন এক এক রকম চিন্তা করে, এটা সব মেয়েদের মধ্যেই ছিল। জাকির মাথায় হাত দিয়ে বসেন, কারণ জবাইয়ের আগে তান্ত্রিকের কাছে তিনি গিয়েছিল। সেই তান্ত্রিক তাকে তার স্ত্রীকে মেরে ফেলতে বলেছিল এবং তান্ত্রিক সব ধরনের সহযোগিতা করবে এও বলেছিল। তো আদালতে সবকিছু বলার পর তাকে সশ্রম কারাদণ্ডে 20 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয় এবং তার বাকি বন্ধুদের 16 বছর, 2 জনকে 16 বছর, একজনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এটা আমরা পরে আসছি। 2005 সালে তিনি কারামুক্তি পান এবং ওনার পারফরমেন্স বেশ ভালো ছিল। উনি অনেক চেষ্টা করেছেন জেলে তার নিজেকে শুধরে নিতে। 1984 সালে সাজার সময় তার বয়স লেখা হয়েছিল 24 বছর। তার জন্ম আসলে তিনি জানেন আষাঢ় মাসের 24 তারিখ এবং যুদ্ধের সময় তার বয়স ছিল 10 বছরের মতো। তো অনেক আগের মানুষ তিনি এবং তার বয়স অনেক। জেল থেকে বের হয়ে তিনি তার মার কাছে মাফ চান এবং অনেক হাতে পায়ে মাফ চাবেন এরকম প্রত্যাশা করেন। বাড়িতে যাওয়ার পর তিনি বাড়িতে কাউকে পান না, তালা অবস্থায় পান এবং এলাকার লোকজনরা বলে তারা সব বিক্রি করে চলে গেছে কুমিল্লায়। অনেক কষ্টে কুমিল্লা শহরে তিনি তার মাকে খুঁজতে যান এবং তার বাবা ইন্তেকাল করেছিল 1997 সালে তিনি জেলে থাকা অবস্থায়। তার ভাইরা তার মার সেবা করছিল এবং তারা ওই যে বিক্রির টাকা আছে সেই বিক্রির টাকা দিয়ে ওই কুমিল্লাতে 3তলা একটা বাড়ি করেছিল। তো তিনি সেই ঠিকানা ধরে তাদের ভাইয়ের কাছে যান এবং হাতে পায়ে ধরার মতো অবস্থা ছিল। একটা পর্যায়ে অনেক কষ্টে রাজি করে তারা তাকে থাকতে দেয় সেই বাড়িতে, কিন্তু যেহেতু ত্যায্য হয়ে গেছিল তিনি তার কোনো বাবার সম্পত্তি পান নাই।
তো তারা তাকে আশ্বাস্ত করে যে তুমি থাকতে পারবে এখানে, কিন্তু তোমার কোনো ধরনের সম্পত্তি বাবা তোমাদের নামে করে যায়, তোমার নামে করে যায়নি। তো সেদিন জেল থেকে বের হয়ে তার সংসার তছনছ হয়ে গেছে, এটা তিনি বুঝতে পেরে যান, জেলে থাকা অবস্থায়। এবং তিনি এই চিন্তা করেন যখন বের হবেন তখন তিনি তান্ত্রিকের কাছে যাবেন, ওই তান্ত্রিকের কাছে, ওই কবিরাজের কাছে যাবেন তিনি। তো তিনি যান এবং তাকে ওই জায়গায় পান না, আরেক জায়গায় পান। সেই জায়গায় তাকে ওই কবিরাজকে না পেয়ে তিনি তার ঘর বাড়ি ভেঙে চলে আসেন। তো তিনি কি করছিলেন, তাদের ওই বিল্ডিং এর নিচতলা, তার মা এক পাশে থাকতো, তার মা, তার সেজো ভাই, তারা 4 ভাই ছিল। তো তার সেজো ভাইয়ের বাসার ফ্ল্যাট এক পাশে, আর তার ছোট ভাইয়ের ফ্ল্যাট এক পাশে। তো ছোট ভাই ঢাকায় থাকতো, তো সেই ফ্ল্যাটটা খালি ছিল, তিনি সেখানে থাকা শুরু করেছিলেন। তো সেদিন রাতের বেলা তার প্রচন্ড মাথা ঘুরতে থাকে। তিনি মনে করতে থাকেন এটা স্বাভাবিক মাথা ব্যথা। তিনি একটু রেস্ট নিচ্ছিলেন বাসায়। রাতের বেলা 11টা-12টার দিকে তিনি তার রুমের চারপাশে ঘুমের মধ্যে মনে করছিল রুমের মধ্যে কেউ হাঁটছে, কিন্তু তার মেইন গেট তো লাগানো। যেহেতু তিনি পাশের ফ্ল্যাটে একাই থাকা শুরু করেছিলেন, তাই ওই রুমে কেউ নাই। তিনি ঘুমের মধ্যে বুঝতে থাকলেন যে তার বাসায় চোর এসছে। তিনি ঘুমের মধ্যেই দেখেন তার বিছানার তার পাশে অনেকগুলো, ঘুমের মধ্যে থেকে তিনি দেখলেন অনেকগুলো মানুষের টুকরা পড়ে আছে দেহর, অনেকগুলো মাথায় করতে তার খাটের উপর। তিনি চোখ খুলে ফেলেন, ঘেমে আছেন চারপাশ, এবং দেখলেন কাউকে পেলেন না। এই ফ্ল্যাটটাতে তিনি দেখছেন যখন, আরেকটা কথা বলছিলাম, যেটা তার জমি জমা বিক্রি করে দিয়েছিল তার বাবা মা, এবং কোনো দলিল তার নামে ছিল না। এবং তার কাতারে থাকা অবস্থায় তার বড় ভাই মারা যায়। তো যাই হোক, তার ছোট ভাই সম্পত্তি করে যেহেতু গেছে, তো তিনি ওই খাট থেকে উঠে আশেপাশে দেখেন। এবং তিনি আগেই বলেছিলাম প্রচন্ড সাহসী মানুষ ছিল। তিনি লাইট জ্বালিয়ে দেখলেন তার খাটের চাদর ভিজে আছে, পুরো চাদর, এবং খাটের পাশে পানি পড়ে আছে। তিনি বুঝতে পারছিলেন না পানি কোথা থেকে আসলো। আর এতক্ষণ তিনি ঘুমিয়েছিলেন, তার খুব বেশিক্ষণ আগে কেউ ফেলে নাই। তিনি রান্নাঘরে যান এবং চা বানাতে দেন। বাথরুম থেকে ফেরত এসে তিনি দেখেন পুরা রুম থেকে আগের থেকে বেশি পানি। তিনি বুঝতে পারছিলেন না কোথার থেকে পানি, বাথরুম তো অনেক দূরে সেই রুম থেকে, এই রুম পানি কোথা থেকে আসবে, এর মধ্যে পানির কোনো লাইনই নাই। আসলে ঘটনা কি তিনি বুঝতে পারছিলেন না। তো কাঁঠাল পচা গন্ধ হচ্ছে দরজার ওপাশ থেকে, অথচ কাঁঠালের সিজন সেটা ছিল না। তিনি অতটা শিক্ষিত না, তাই চিন্তা করছিলেন কি করা যায় পেতে, আর তিনি খুব ফ্রাস্ট্রেটেড ছিলেন। ভাইরা তাকে কিছু তো উপকার করবে না, এটা তিনি বুঝে গেছিলেন। এই 7-5 চিন্তা করতে করতে সেদিন জানালায় চোখ পড়ে তার। রাত তখন 1টা বেজে গেছে। দেখলেন জানালার গ্রিল ধরে আছে 2 হাত দিয়ে কে যেন, এবং চেহারাটা পরিষ্কার। নিচতলা হওয়াতে তিনি চোর চোর বলে চিল্লাতে চিল্লাতে জানালা হতে 1 ফিট দূরত্ব যখন ছিল তার কাছে চলে যায়। চোর হলে সে পালাবে, কিন্তু সেই মানুষটা পালাচ্ছে না। তিনি কাছে যেতেই সেই মানুষটার হাতটা বেশ লম্বা হয়ে তার গলায় চলে আসলো। হাতটা এত লম্বা নর্মালি কোনো মানুষের হবে না। এটা দেখে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এত বড় হাত। সকালে তিনি ঘর থেকে বের হন এবং তার মাকে বলেন এই অবস্থা। তার মারও অনেক বয়স, তিনি প্রপারলি কানে কিছু শোনেন না। তো সেই সেজো ভাই বলেন যে দুনিয়াতে তো পাপ কম করেন নাই, এখন এই জিনিস যদি আপনি দেখেন অবাক হবেন কেন। তো ভাইয়ের কথায় তিনি কোনো সদুত্তর দিতে পারেন নাই। সেদিন রাতে তিনি আবারও স্বপ্ন দেখেন। তিনি দেখলেন তিনি নদীর তীরে শুয়ে আছেন। 20-30 ফিট লম্বা একজন মানুষ, তার সামনে আসে জল্লাদের মতো শরীর, এবং জল্লাদরা সেই খালি গায়ে, আর তিনি জল্লাদ জেলে দেখেছেন। সেই লোক মনে হবে এত বড় ধারালো দা তিনি আগে কখনো দেখেন নাই। তিনি সেই লোকটা তার গলাতে একটা সিম্পল কোপ দিয়ে তার মাথাটা শরীর থেকে আলাদা করে দেন। তিনি বললেন, এইটা আপনি কি করলেন? আমার মাথাটা ফেলে দিলেন, আমার কল্লাটা ফেলে দিলেন। তার শরীর থেকে তার মাথা আলাদা। তিনি ঘুমের মধ্যে গলায় অনেক ব্যথা অনুভব করতে লাগলেন। ঘুম ভেঙে যায়। তিনি সাহস করতে পারছিলেন না কি দেখলেন। শরীরে কাঁথা দিয়ে তিনি চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলেন। সেদিন রাতে আর ঘুম হয় নাই। এরকম করে প্রায় 6-7 দিন চলে যায়। তিনি মাঝে মধ্যেই দেখছিলেন সেই সব স্বপ্ন। ইতিমধ্যে তিনি নামাজ পড়া জেলে থাকতে শুরু করেছিলেন। মসজিদের হুজুরের কাছে গেলে বলেন যে খারাপ স্বপ্নের কথা কাউকেই বলতে নাই, যেহেতু আপনি বলেছেন সাদকা করে দেন, আর এই দোয়া সূরা প্রতিদিন পড়বেন। 2-1 দিন পর তিনি স্বপ্নে কাউকে না কাউকে দেখতে লাগলেন। প্রায় মাসখানেক পর তিনি যেহেতু এতদিন কিছু দেখছিলেন না, নর্মাল ছিলেন, রাতের বেলা ঘুমাতে যাবেন সেদিন রান্নাঘর থেকে রুমে এসে দেখেন একজন মহিলা বটি দিয়ে একটা বাচ্চার শরীর মাছের আঁশ যেভাবে ছড়ানো হয় সেভাবে বটির সাথে ঘষছে, এবং সেই মহিলা সেই বটিতে সেই বাচ্চাকে ঘষছে, এবং বটিতে যতই ঘষছে বাচ্চাটা ততই হাসছে। এক পর্যায়ে তিনি চুপ করে দেখতে দেখতে চিৎকার দিয়ে জিজ্ঞেস করে, এই কে রে তুই? বিভৎস চেহারা সেই মানুষ দেখেই তিনি আর কিছুই মনে করতে পারছিলেন না।
তিনি এতটুকু বুঝে গেছিলেন তার একটা শেষ সময়, কারণ তার আগের কাজ তার পিছু ছাড়ছে না। তিনি কি করবেন ভেবে পাচ্ছিলেন না, যেহেতু তার এসব জাদু কবজে আগে খারাপ অভিজ্ঞতা আছে, আর তান্ত্রিকের কাছে তিনি তার একটা খারাপ অভিজ্ঞতা আছে। তিনি কোনো মতেই সেই রাস্তায় যেতে চাচ্ছিল না কারোরই মাধ্যমে। তিনি এক প্রকার দুয়া পড়া শুরু করলেন এবং কাউকেই কিছু বলতে বলেননি, কারণ তিনি আসলে কোন রকমের জায়গা রাখেননি কাউকে কিছু বলার। কিন্তু এই ঘটনার পর তিনি একজন মৌলবীর কাছে যান এবং জিজ্ঞেস করেন ঘটনাটা কি। মৌলবী বলেন, আপনি এই দুয়া এবং সূরা পড়ে রাতে ঘুমাতে যাবেন। যখনই তিনি এই দুয়া এবং সূরা পড়তো তখন তিনি দেখতো যে আর তিনি কিছু দেখছেন না। এর মধ্যে একদিন তার ছোট ভাই বেড়াতে আসলে তিনি তার সেজো ভাইয়ের ফ্ল্যাটে ছিলেন, পাশাপাশি ফ্ল্যাট। সেদিন রাতের বেলা তিনি হঠাৎ একটা চিৎকার শুনতে পান তার মার ঘর থেকে। তিনি সোফা রুমে ছিলেন, তার রুম ভাঙে এবং চারিপাশ অন্ধকার। তখনও চিৎকার সুর আসছে তার মার রুম থেকে। কি ব্যাপার, চিৎকার কেন? কিন্তু ঘটনাটা কি? কেউ তো চিৎকার শুনতে পাচ্ছে না। যদি কেউ চিৎকার শুনতো সবাই আসতো। লাইট জ্বালাতে গেলে তিনি দেখেন লাইট নাই, মানে ইলেকট্রিসিটি নাই। তিনি তার মা যে রুমে শুয়েছিল সেখানে যান। তিনি যেয়ে দেখেন বাইরে রাত ছালোয় বোঝা যাচ্ছে তার মায়ের পায়ের সাইডে একজন মানুষ দাঁড়ানো। তিনি সোফা রুমে একটি মোমবাতি দেখেছিলেন, সেই মোমবাতিটা কোনো মতে নিয়ে এসে লাইটার ধরিয়ে ধরান এবং সেই রুমে যান এবং তিনি ওই অবস্থায় সেই অবতারকে দাঁড়ানো দেখেন। এবং মানুষটা আর কেউ না, ওই মোমবাতির আলোতে তিনি দেখেন তার স্ত্রী শিউলি। তিনি চিৎকার করে ডাকতে থাকেন, শিউলি তুমি এখানে কি করো? তুমি আমাকে মাফ করে দাও, আমি বুঝি নাই, আমি কিছুই বুঝি নাই, মাফ করে দাও আমাকে, তুমি নিয়ে যাও ওই জায়গা থেকে, আমি আর পারতেছি না, তুমি তোমার কাছে আমারে নিয়ে যাও। তিনি দেখলেন তার কোনো কথাই পাত্তা দেয় না সে অবয়বটা, এবং তার চোখের সামনে তার মাকে কেটে 8 টুকরা করলো এবং তাকে বলল, তোর সব কিছু আমি ধ্বংস করে দেব, এই টুকরাগুলো মাটিতে পুঁতে ফেল, না হলে লোকজন তোরে এসে আবার ধরবে। তুই দিন গুনতে থাক, তোর মাকে দিন গুনতে বলে গেছিলাম, এখন তোর পালা। এই বলতেই অবয়বটা দেয়ালে মিলে গেল। তিনি তার মার পাশ দিয়ে দেখলো যে হাওয়ায় মিলে যেতে। তিনি রুমে যে তার ভাইকে, কিন্তু তার ভাইয়ের বউ দরজা খুলে বলে, কি হয়েছে ভাই? তিনি বলে যে তার মা রুমে আমি এরকম চিৎকার পেলাম, তো তুমি একটু আসো আমার সাথে। তখন বলে, আম্মাকে কই পেলেন? আম্মা তো আমার সাথে ঘুমাইছে আজকে, আপনার ভাই তো রাত্রেবেলা ঢাকা চলে গেল না। তিনি হতভম্ব হয়ে যায়, তিনি বুঝতে পারছিলেন না কি হচ্ছে। কোনোভাবেই ভালো, কোনো যাই হচ্ছে তার সাথে ভালো হচ্ছে না। এবং তার ফ্রাস্ট্রেশন লেভেলটা এরকম চলে আসছিল যে আল্লাহ নিতে হলে নিয়ে যাক, একবারে নিয়ে যাক, এগুলি না দেখায় নিয়ে যাক। তিনি তার ভাইয়ের স্ত্রী এবং তার মাকে সে রাতের ঘটনা জানান এবং তার মা বলে, তুই কি করছিলি? এখন তো এটা তোকে যন্ত্রণা, তোকে জানতেই হবে। কি করছিস আমি জানি না, তবে যন্ত্রণা তুই পাবি, এটা তো সত্য কথা, তুই তো পাপ করছিস অনেক। তার পরের দিনই তার মা মারা যান এবং হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা বলে হার্ট অ্যাটাক করে মারা গেছেন। তো পরে তার ভাইরা আসে এবং তার মার লাশ দাফন করা হয় এবং তারপর রেফায়েত ভাইয়ের কাছে তার সেজো ভাই নিয়ে আসে তাকে। তো তার এই সমস্যার কথা তার ভাইরা শুনে একটা পর্যায়ে আশ্বস্ত করে তাকে রেফায়েত ভাইয়ের কাছে নিয়ে আসে। তো রেফায়েত ভাইয়ের সাথে যাত্রাবাড়ির কোনো এক জায়গায় তার দেখা হয়। তখন রেফায়েত ভাই বলেন, দেখেন আপনার সমস্যা আমাকে এই কয়েকদিনের বলছেন, আগে কি কিছু ঘটেছিল, কোনো খারাপ দিক অথবা কোনো খারাপ অংশ আপনার আছে আপনার জীবনে? তখন রেফায়েত ভাই বলছে যে দেখেন আপনি আগে বের করেন। রেফায়েত ভাইকে তিনি বলছেন যে আপনি আগে বের করেন আমার কি প্রবলেম, তারপরে আমি চিন্তা করবো আপনাকে বলবো কি বলবো না। রেফায়েত ভাই তার পরের দিনই জানিয়ে দেয় যে ওনার কাজ তিনি করবেন না এবং উনি অনেক কথা গোপন করছে, গোপন করা জিনিসপত্র তার বিন্দুমাত্র ইচ্ছা নেই এবং তিনি তার ওস্তাদদেরকেও ঘটনাটা বলেন নাই। পরের দিন তিনি সব কিছু বলেন রেফায়েত ভাইকে এবং রেফায়েত ভাই বলেন, দেখেন যা দেখছি তাই যাকে চিন্তা করছি সে করবে এমন না, তবে আমি আপনাকে জানাবো। সেদিন রাতের বেলা জাকির ভাই রাতের খাওয়া শেষ করে ঢোকে এবং দেখে তার দেয়াল উপরের সিলিংয়ে অনেকগুলো ছোট ছোট বাচ্চা কান্না করছে, বাদুর যেভাবে ঝুলে থাকে সেভাবে, আর নিচে একজন মহিলা ঠিক একইভাবে একই বাচ্চার কয়েকটা টুকরা করছে। সেই মানুষটা তার স্ত্রী শিউলি। চারিপাশে রক্ত রক্ত বলতে বলতে তিনি অজ্ঞান হয়ে যান। পরের দিন দরজা ভেঙে তাকে উদ্ধার করা হয়, হাসপাতালে নেন তার সেজো ভাই। তার ঘাড়ে তিনি প্রচন্ড ব্যথা পেয়েছেন। বাসায় তাকে নিয়ে আসার পর রেফায়েত ভাইকে আনা হয় তাদের বাসায় একদিনের জন্য আনা হয়। তো রেফায়েত ভাই বাসায় ঢোকার আগেই 4-5 জন মানুষকে গেটের বাইরে দেখেন, একই রকম দেখতে, একই কাপড় পরা 4-5 জন মানুষ, অথচ রেফায়েত ভাই দেখছেন আর কেউ দেখছেন না। রেফায়েত ভাই যা বোঝার তা বুঝে গেছেন। তিনি বাসায় ঢুকলেন এবং যে যে রুমে তার সাথে ঘটনা ঘটেছে সব দেখছে, কিন্তু রেফায়েত ভাই কিছু বুঝতে পারছেন না। তবে বাড়ির সামনে তিনি একজন মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখেন।
এবং জাকির ভাই কিছুই দেখছিল না, এবং সেই মুহূর্তে সেই মানুষটা পা দিয়ে কি যেন একটা মাটি চাপা দিচ্ছে তাদের বাড়ির সামনে। তো সেদিন রাতে রেফাত ভাই ওইখানকার একটা হোটেলে থাকে, এবং রেফাত ভাই তাদের বাসায় না থাকার মানে রেফাত ভাইকে তাদের ওস্তাদরা বলে যায় তুমি এই বাসায় থেকো না, তো তিনি ওই বাসায় ছিলেন না। তো রেফাত ভাই তার ওস্তাদদেরকে জানান ঘটনা, এবং এই লোক আগে একটা মার্ডার কেসে জেলে ছিল, জেল থেকে আসার পর থেকে এই জিনিসগুলো তার জীবন দুর্বিষহ করে তুলেছে। তো রেফাত ভাই জিজ্ঞেস করে কি করা যায় তার জন্য, কিন্তু এমনিই পাপী। তখন তাদের মধ্যে থেকে তাদের ওস্তাদের মধ্যে একজন বলেন যে শয়তানের প্ররোচনা খুব খারাপ জিনিস, একবার তোমাকে বিপথে নিয়ে গেলে সেখান থেকে ফেরত আসা সম্ভব না। সে তোমাকে তার শেষ খারাপ দিক দেখিয়ে ছাড়বে, তুমি বশবর্তী হয়ে খারাপ কাজ করে ফেলবে, তুমি তা জানবেও না এবং তুমি সেটাতেই ভালো মনে করবে। তাই হয়েছে, যে তান্ত্রিকের কথায় তিনি এসব করেছিলেন সেই তান্ত্রিক একজন শয়তান পূজারী ছিল। সে শয়তানকে বিভিন্ন ধরনের উপায়ে খুঁজে সাহায্য করত। এই তান্ত্রিক তার কথা শুনে এই তান্ত্রিকের কথা শুনে তিনি হিতাহিত জ্ঞান হারিয়ে সর্বস্ব হারিয়েছে। বাবা মা সবাই তাকে ছেড়ে চলে গেছে, তাকে হয়তো মেরে ফেলবে। কিন্তু ঘটনা হচ্ছে সে জেল থেকে বের হয়ে সেই তান্ত্রিকের ঘর দুয়ার ভেঙে আসছে, যার প্রতিষেধ হিসেবে তান্ত্রিক এখন শয়তানের সহিত মানে কোন একটা শ্মশান ঘাট থেকে একটা দেওজিন পাঠিয়েছে এখানে। তার দেওজিনের সাথে কিছু জিনও আছে সাথে। তুমি কথা বলো, তুমি তার মধ্যে তাকে ডেকে নিয়ে আসো, থলের বিড়াল বের হয়ে যাবে। একদিনের মধ্যে মানে একদিনের কথা ছিল সেখানে থাকার রেফাত ভাইয়ের, কিন্তু তিনি আরেকদিন বেশি বাড়িয়ে নেন এবং পরের দিন তাকে হোটেল কক্ষে রেফাত ভাই নিয়ে যান এবং সেই বদজিনকে নিয়ে আসেন। অনেকক্ষণ ধরে কথা বলার চেষ্টা করছিল, কিন্তু রেফাত ভাই রিচুয়াল পালন করে যতই চেষ্টা করছে কিন্তু সে কোনো কথা উত্তর দিচ্ছে না। তার সাথে তার একজন ওস্তাদ ছিল, বলে যে তুমি এই পানিটা ছিড়া দাও, কথাও চলে আসবে। হঠাৎ করে কথা আসলো, মরণের জন্য কি তুই প্রস্তুতি নিতে চাস? তো প্রথমে কথাটা বোঝা না গেলেও 2-3 পরেই বোঝা গেল যে তিনি এইসব কথা বলছেন। রেফাত বলছেন কি ঘটনা, এরকম জিম্মি করে ভয় দেখানোর মানে কি? পারলে নিয়ে যান, এতটা ভয় কেন? সে পাশ থেকে উত্তর আসে, ওকে আমরা অমাবস্যার দিন সেই জঙ্গলে নিয়ে গিয়ে ওর কলিজা খেয়েই ঝামেলা শেষ করব। তো রেফাত ভাই বলে ঠিক আছে, ঝামেলা না হয় শেষ করলেন, আগে বলেন এরকম কেন করছেন? রেফাত ভাই ইতোমধ্যে অনেক হাসি কান্নার শব্দ দেয়াল থেকে শুনতে পাচ্ছিলেন। ঘর ভর্তি লোকজন বুঝাই যাচ্ছিল, কিন্তু রুমে তারা মাত্র 2 জন। আস্তে আস্তে ঘটনা বলতে শুরু করে এবং রেফাত ভাই প্রেসার দিতে থাকে, রিচুয়াল করে করে কিছু পানি ছিটাতে থাকে। অনেকক্ষণ পরে লাইনে আসে। প্রথমে বানিয়ে অনেক কথা বলতে থাকে, কিন্তু রেফাত ভাই সেগুলো বিশ্বাস করছিলেন না। সেই মানুষকে জিন বলতে থাকে, সেদিন রাতে জাকিরের স্ত্রীকে টুকরা টুকরা করেছে তার বন্ধু, এবং সেই লাশের জানাজা পর্যন্ত হয় নাই। সেই লাশের টুকরাগুলো হাড়ে পরিণত হয়ে সেগুলো ক্ষেতের কোণে ফেলে রাখা হয় পোস্টমর্টেম শেষে। সেগুলো কিছু তাদের খাদ্যে পরিণত হয়েছিল। সেই পিশাচগুলো ছিল তাদের গুরুর, সেই তান্ত্রিক যে পাঠিয়েছিল সেই। এবং জাকির সম্পূর্ণ হিতাহিত জ্ঞানহীন অবস্থায় ছিল। যে ছেলেটা জবাই করেছিল সে তার স্ত্রীর সম্ভ্রমহানি করেছিল সেই রাতে এবং সেই জঙ্গলে। তার স্ত্রী ছিল অন্তঃসত্ত্বা। তার স্ত্রী অনেকবার বলেছে, আমি অন্তঃসত্ত্বা, আমাকে আমার এরকম ক্ষতি করেন না। ভুলিয়ে ভালিয়ে সাদাসিধে মানুষটাকে তারা মেরে ফেলেছে, এবং তার বন্ধুদের সহযোগিতায়। সেই তান্ত্রিকের শয়তান জাকিরকে দিয়ে এই তার স্ত্রীর খুন করেছে, এবং সূক্ষ্ম পরিকল্পনার মাধ্যমে। জাকির যাই করেছে তার তখন কিছুই মাথায় ছিল না। তার বন্ধু যে জবাই করেছে তার যাবজ্জীবন কারাদণ্ড ছিল, আমরা আগেই বলেছি। লাশগুলো 8 টুকরা করে 8টি গর্তে ভরে রাখা হয়েছিল, এবং 8টি গর্ত থেকে লাশ উদ্ধারের পর জাকির যে কাপড় খুলে রাখা হয়েছিল সেদিন রাতে, সেই কাপড় কোনো না কোনোভাবে তান্ত্রিকের কাছে পৌঁছে দেয় তার আরেক বন্ধু। তার সেই বন্ধু তার স্ত্রীকে পছন্দ করত এবং একই তান্ত্রিকের মাধ্যমে জাকিরকে ধ্বংসের পরিকল্পনা করে, এবং জাকিরকেই দিয়ে সেই সূক্ষ্ম পরিকল্পনার মাধ্যমে তার স্ত্রীকে মেরে ফেলে। তার বন্ধু এখন জেলে, কিন্তু সেই কবিরাজটি তার সব ক্ষতি করেছে, এবং আমরা তারই কাজ করছি, আমরাও জিম্মি। রেফাত ভাই পরে তাদের ওস্তাদেরকে ঘটনাটা বলে, এবং ওখানে ও যে ওস্তাদ ছিল সে তো ঘটনা সব শুনেছেনি। তখন ওস্তাদরা বলে যে সেই তান্ত্রিকের কি হবে, সেই তান্ত্রিক জানে না। দুনিয়াতে যা করেছে সে তার এসবের অপব্যবহার করেছে, হারামভাবে করেছে, কঠিন বিচারে তার পতিত হতে হবে একদিন। জাকির তার ঘর বাড়ি ভেঙেছে, তার প্রতিশোধমূলক তিনি এই জিনগুলো পাঠিয়েছেন তাকে মেরে ফেলার জন্য। তার বয়স্ক মাকেও তারা ভয় দেখে মেরেছে। তার মা তো হার্ট অ্যাটাক করেছিল, কিন্তু ভয় কেন পেয়েছে সেটা তো কেউ জানে না। যাই হোক, তুমি সেই কাপড়গুলো সংগ্রহ করো। কাপড়গুলো সব পাবে না, অল্প অল্প পাবে। গায়বানা জানাজা ছাড়া কোনোভাবেই সম্ভব না। জানাজা হয় নাই তার স্ত্রীর চেহারা দিয়ে এই শয়তানগুলো ভয় দেখাচ্ছিল। এখন সেই তান্ত্রিককে আসলে ধরতে হবে এবং তার জিনের সাথে কথা বলতে হবে।
রেফাত ভাইয়ের ওস্তাদরা সেই শয়তানের সাথে কথা বলে। এখানের যে জিন সর্দার, তার সাথে এক ধরনের বিশাল ঝামেলা হয় সেই শয়তানের, এবং এই আশ্বাস দেয় পরবর্তী সময়ে যে কোনোভাবেই তারা জাকিরের কাছে আর আসবে না, যদি আসে তাহলে তারা বাঁচবে না, এটা তাদেরকে বুঝিয়ে দেওয়া হয়। জাকিরের যে কাপড়টা ছিল সেটা অনেকভাবে ব্যবহৃত করা হয়েছিল, এবং সেই কাপড় সেই জঙ্গলের ভেতরেই পাওয়া যায়, এবং অর্ধেকটা পাওয়া যায়, বাকিটা পাওয়া যায় না। যাই হোক, গায়েবানা জানাজা পরে দেওয়া হয়েছিল। পরবর্তী 6-7 মাস একটু কষ্ট হচ্ছিল জাকিরের। এরপরে কাজের ফাঁকে তিনি একটা মুদি দোকান দিয়ে বসেন এবং আস্তে আস্তে সেটেল ডাউন হন। সেই তান্ত্রিকটা এই ঘটনার পর 2009 সালে বাসের চাপায় মারা যায়, এবং মারা যায় সেই কুমিল্লার হাইওয়েতে। তার শয়তান জিন কিন্তু তাকে বাঁচাতে পারে নাই। আল্লাহ কখন কাকে মারবেন এটা তিনি ভালো জানেন। এখানে যত বড়ই নিজেকে পাওয়ারফুল মনে করা হোক না কেন, কারো পক্ষেই সম্ভব না আল্লাহর ঊর্ধ্বে যাওয়া, যা চিন্তা করাও পাপ, কারণ আল্লাহ এক, আল্লাহ মহান। এটা ছিল ঘটনা। আশা করছি আপনাদের ঘটনাটা ভালো লেগেছে। আমাদের প্রথম অতিথি হিসেবে আছেন আজকে আফনান ভাই, তার কাছে চলে যাব এবং তার কাছ থেকে একটা ঘটনা শুনে আসবো। আশা করছি যে এই ঘটনাটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চলুন শুরুতেই চলে যায় আফনান ভাইয়ের কাছে। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি ভয়ঙ্কর আর অদ্ভুত বটে। ঘটনাটি আমরা যার কাছ থেকে পেয়েছি তার নাম রবি। ওনার বাড়ি ফরিদপুর জেলার সালথা উপজেলার গোট্টি ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামে। উনি বর্তমানে ঢাকা কলেজে মাস্টার্সে অধ্যয়নরত রয়েছেন। এই ঘটনাটি উনি ওনার দাদার মুখ থেকে শুনেছেন, এমনকি ওনার দাদিও শৈশবে তার বাপ চাচাদের কাছ থেকে শুনেছেন। ঘটনাটি অনেক আগের, নিঃসন্দেহে মুক্তিযুদ্ধেরও অনেক আগের ঘটনা। যাকে নিয়ে ঘটনাটি ঘটেছিল তার নামটা নির্দিষ্ট করে বলা যায় না, আমরা একটা ছদ্মনাম দিয়ে দিচ্ছি, আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ উনি পেশায় একজন গৃহস্থ টাইপের মানুষ ছিলেন, আবার মাছও ধরতেন। মাছ ধরে পরিবারকে সাথে নিয়ে সেটা খেতেন। অতিরিক্ত মাছ যদি পেতেন তাহলে সেটা শুরুর দিকে উনি বাজারে নিয়ে বিক্রি করতেন। একটা সময় মনে হলো যে বর্ষাকালে যদি বেশি করে মাছ ধরি তাহলে তো সেটা বাজারে নিয়ে ভালো দামে বিক্রি করা যাবে, কেননা বর্ষাকালে আশেপাশের ফসলি জমিগুলো অনেকটাই তলিয়ে যেত। ওই সময় উনি ভেসাল দিয়ে মাছ ধরতেন। ভেসাল হচ্ছে বড় বড় বাঁশ দিয়ে তৈরি 3 কোণা আকৃতির এক ধরনের মাছ ধরার ফাঁদ, যেটা সাধারণত আকারে অনেক বড় হয়ে থাকে। কোনো নালা বা খালের স্রোতের বিপরীত দিকে এটা বসানো হয়। বিশাল জায়গা নিয়ে এটা বসানো হয়। স্রোতের সাথে যখন মাছগুলো আসতে থাকে তখন ভেসালের জালে আটকা পড়ে যায়। নির্দিষ্ট সময় পর পর ভেসালে যিনি থাকেন উনি ভেসালের এক মাথার উপর যখন দাঁড়িয়ে যান তখন সামনের অংশটা ওনার ভারে যখন উপর দিকে উঠে যায় তখন ওই জালের মধ্যে যে মাছগুলো পড়ে গেছে সেটা ধরা পড়ে। তো এভাবেই ভেসাল দিয়ে মাছ ধরা হয়। সাধারণত দেখা যায় ভেসালে যারা মাছ ধরেন ভেসালেই তাদের একটা ছোট্ট টং ঘর থাকে। তবে এই আব্দুল্লাহ উনি ওই টং ঘরে থাকতেন না। উনি ভেসালের পাশেই রাস্তার সাইডে পাটখড়ি দিয়ে তৈরি একটা ছাপড়া ঘর, এরকম একটা ঘর বানিয়ে সেখানে থাকতেন। এমনই এক বর্ষার সিজন উনি ভেসাল দিয়ে মাছ ধরছেন। ওনার যিনি ছোট ভাই তিনি আবার গরু পালতেন। ওই গরুর যেই দুধ হতো সেটা সকালবেলা বাজারে নিয়ে বিক্রি করতেন। ওনাদের এলাকায় গ্রামে যেই বাজারটা বসতো ফজরের পরপরই বসতো, আর সকাল 7-8টার মধ্যেই শেষ হয়ে যেত। 7-8টার পর যদি কেউ ওখানে যায় দেখা যাবে যে সেখানে লোকজন নাই বললেই চলে। মনেই হবে না এখানে একটু আগে বড় একটা বাজার বসেছিল। তো যাই হোক, ওনার ছোট ভাই ভোরবেলা যখন বাজারে যাবে গরুর দুধ নিয়ে, তখন এই ছোট পাটখড়ি দিয়ে তৈরি ছাপড়া ঘরের কাছে এসে ওই আব্দুল্লাহ ভাইকে ডাকতেন যে ও মিয়া ভাই চলো চলো বাজারে যাই। তখন এই আব্দুল্লাহ যিনি উনিও ওনার যেই মাছের মজুদটা ছিল যেটা সারা রাত ধরে ধরেছেন সেটা নিয়ে ভাইয়ের সাথে বাজারে চলে যেতেন, আবার একসাথে ফেরত আসতেন। তো এভাবে ওনারা বেশ কয়েকদিন গিয়েছেন। একবার হয় কি, এই ছোট ভাই উনি কয়েকদিন দেরি করে আসেন। এরপর এই আব্দুল্লাহ বলছেন যে এই তুই এত দেরি করে আসিস কেন, মাছ নষ্ট হয়ে যাইতে পারে না, একটু তাড়াতাড়ি আসবি, আরো ভোরবেলা আসবি যাতে তাড়াতাড়ি বাজারে যাওয়া যায়।
তো উনি বলছিলেন যে ঠিক আছে, আগামীকাল আমি একটু তাড়াতাড়ি আসবো। তো এরকমই কথাবার্তা হয়েছিল। অনেক রাত পর্যন্ত ভেসালে মাছ ধরার পর এই যে আব্দুল্লাহ উনি ওই যে ছাপড়া ঘর ছিল সেখানে একটা চকির মতো রেখেছিলেন আর কি, ওখানে গিয়ে শুয়ে পড়েছেন। তখনও ফজরের আজান হতে ঢের বাকি। উনি তো শুয়ে আছেন, একটু ঝিমুনি ভাব চলে এসেছে। হঠাৎ করে বাইরের থেকে ডাক আসছে ওনার ছোট ভাইয়ের কণ্ঠে, ও মিয়া ভাই, ওঠো ওঠো, আরে সকাল হয়ে গেল তো, তাড়াতাড়ি বের হও, তোমার কথা মতো আজকে তো তাড়াতাড়ি চলে আসছি, তাড়াতাড়ি মাছ নিয়ে বের হও। এদিকে এই যে যিনি আব্দুল্লাহ, উনি চিন্তা করছেন, আচ্ছা আমি কতক্ষণ ঘুমাইলাম, একটু তন্দ্রাচ্ছন্ন ভাব হয়েছিল, অনেকক্ষণ তো ঘুমাই নাই। আবার একবার মনে হলো না, হয়তো বা অনেকক্ষণ ঘুমিয়েছি। তবে ওনার ওই সময় মাথা ঝিমঝিম করছিল, কেননা অল্প একটু ঘুমানোর পর বা তন্দ্রাচ্ছন্ন ভাব হওয়ার পর কেউ যদি কোনো কারণে জেগে যায়, কারো ডাকে জেগে যায়, বা মোবাইল ফোন বেজে ওঠে, বা কোনো শব্দে মানুষ ঘুম থেকে জেগে যায়, তখন আমরা দেখতে পাই যে অনেকেরই মাথা ঝিমঝিম করে ব্যথা করে। উনি বুঝতে পারলেন ওনার মাথা এই ঝিমঝিমানি দেখে বা অনুভব করে যে উনি বেশিক্ষণ ঘুমান নাই, এত অল্প সময় তো সকাল হওয়ার কথা না। ওনার মনে সন্দেহ লাগে, যেহেতু উনি গ্রামের মানুষ, দীর্ঘদিন ধরেই মাছ টাছ ধরেন, তাই সন্দেহ লাগাটাই ওনার স্বাভাবিক। উনি আঁচ করতে পারেন যে ফজরের আজান এখনো হয়নি, তার ভাই তো এত সকালে আসে না, আজকে সকালে তার আসার কথা, সকাল সকাল আসার কথা, কিন্তু এরকম কথা সে আগেও অনেকবার দিয়েছিল, কিন্তু সে এত সকালে আসলে কাজ শেষ করতে পারে না। সবগুলো গরুর দুধ দোয়াতেও সময় লাগে, অনেক সময় কোনো গরু ছুটাছুটি করে, যার কারণে সেটা দুধ দোয়াতে আরো বেশি সময় লাগে। এই কারণে সে চাইলেও কিন্তু একদম টাইমলি আসতে পারে না, সময় লেগেই যায়। তাহলে আজকে কি কারণে এত তাড়াতাড়ি সে চলে আসলো, এটা কিন্তু তার মনে একটা সন্দেহের উদ্রেক করে। উনি চিন্তা করেন, আচ্ছা এটা নিশির ডাক না তো, রাতে এসে ডাক দেয়, আবার মাছ টাছ তো ধরছি, মাছ তো আছে ওই ভেসালেই, যদি মেছো পিসাচি হয় তাহলে তো ভেসাল থেকে মাছ খেয়ে যাবে, আমাকে তো ডাকাডাকি করার কথা না, ঘটনাটা কি? উনি চিন্তা করলেন যে এই নিশি যেগুলা আসে এরা তো 3 বারের বেশি ডাক দেয় না, দেখি তো কয়বার ডাক দেয়, যদি 3 বারের বেশি ডাক দেয় তাহলে আমি এই ঘরের দরজাটা খুলে দেব, খুলে তারপর বাইরে বের হব। তো উনি খেয়াল করলেন 3 বার না 4 বার না, অনেকবারই ডাক দিয়েছে, ও মিয়া ভাই ওঠো, ও মিয়া ভাই ওঠো, এভাবে অনেকবার ডাক দিয়েছে। আর কণ্ঠটা তার ভাইয়েরই। উনি বুঝতে পারলেন যে এটা তার ভাই এসেছে। দরজা খুলতে যাবেন এমন সময় কি মনে করে ওনার কাছে মনে হলো যে আচ্ছা আমার যে পাটখড়ির বেড়া এইটা একটু সামান্য ফাঁকা করে দেখি তো যে আমার ভাই কিনা। উনি কিন্তু দরজায় হাতও দিয়েছিলেন খোলার জন্য, দরজাটা যে এরকম লক তা কিন্তু না, এই দড়ি দিয়ে একটা বাঁশের সাথে ওই দরজার যেই অংশটা ওই পাটখড়ির সাথে লাগানো একটা বাঁশের একটা চাটাইয়ের মতো একটা অংশ থাকে আর কি, বিভিন্ন এলাকায় বিভিন্ন নাম বলে থাকে, ফরিদপুর অঞ্চলে এটাকে বাতা বলা হয়। তো ওই বাতার সাথে বাঁশটা দড়ি দিয়ে বাঁধা থাকে। তো উনি ওইটা খোলার জন্য হাতও দিয়েছেন, দড়ির গিটটা খুলবেন, কি মনে করে ওখান থেকে সরে গিয়ে উনি ওই বেড়ার একটু ফাঁকা দিয়ে দেখছেন যে বাইরে তার ভাই এসেছে কিনা। তো উনি যেটা দেখেন এটা দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে যান। উনি ওই রাতের আবছা আলোতেই দেখতে পান যে তার ভাইয়ের গলা নকল করে যেই জিনিসটা ডাকছে এটা বিশাল দেহি একটা অবয়ব, কালো কুচকুচে। এই জিনিসটা শুধু চওড়াই 7 থেকে 8 হাত, কালো টাইপের, বেশ গাট্টা গোট্টা, মানে মোটা সোটা এরকম একটা। চাঁদের আলোতে উনি যতটুকু আন্দাজ করে বুঝতে পারলেন আর কি। উনি বেশ ঘাবড়ে যান, তবে ঘাবড়ে গেলেও সাহস না হারিয়ে ঘরের মধ্যে থাকা একটা শাবল, যেটা অনেক সময় কাজে লাগে, বিশেষ করে ঘরটা যখন তৈরি করেছেন একটা শাবল দিয়ে তো গর্ত করেছেন, ওই শাবলটা ঘরের ভিতরে ছিল। উনি শাবলটা নিয়ে ঘরের দরজার সামনে গেড়ে দিয়েছেন। যেহেতু লোহা জাতীয় জিনিস, উনি চিন্তা করেছেন লোহা জিনিস যদি থাকে, লোহা জাতীয় কোনো জিনিস থাকলে অতিপ্রাকৃত জিনিসগুলো সহজে কাছে আসতে পারে না। তো এইটা দরজার সামনে গেড়ে দিয়ে চকির উপর বসেছেন। ঘরের মধ্যে হারিকেনটা জ্বলছিল টিম টিম করে।
ওটা আবার হাতের কাছে নিয়ে বসেছেন। আর ঘরে একটা বড় লম্বা রামদাও ছিল। রামদা হচ্ছে বিশাল আকৃতির একটা দা, সামনে বলতে মাথার দিকটা বাঁকানো থাকে, আপনারা অনেকেই দেখেছেন। বিভিন্ন এলাকায় এটাকে রামদানা বলে, স্যান বলে। তো যাই হোক, ওইটা নিয়ে উনি বসেছেন, যা আসুক, ভেতরে ঢুকলে এক কোপে এটার মাথা ফেলে দেব। উনি তো চুপ করে চকিতে বসে আছেন, উত্তর দিচ্ছেন না। উনি ভাবলেন যে অনেকবার যেহেতু ডাকলো, আমি সাড়া দেই নাই, এই জিনিসটা চলে যাবে। কিন্তু না, এই জিনিসটা আবারও ডাকা শুরু করে। ও মিয়া ভাই, উঠিস না কে, উঠিস না কে, বাজারে যাবি না, তাড়াতাড়ি ওঠ, কিরি এত ঘুম কিসের, আমাকে না সকালে আসতে বললি, ওঠ ওঠ। এইভাবে বলতেছে। এরকম বারবার যখন বলতে থাকে, একটা পর্যায়ে এই আব্দুল্লাহ উনি বলে ওঠেন, তুমি তো আমার ছোট ভাই না হে, তুমি যে কি এইটা তো আমি বুঝতে পারছি। তখন নাকি বাইরের থেকে ভয়ঙ্কর কণ্ঠে বলে ওঠে, ওরে তোর চাইল আমিও বুঝতে পারলাম রে, রে কি দেখাইলি রে তুই আমার সাথে, তুই যে আমারে দেখলি আমি টেরই পাইলাম না। অথচ বহুদূর থেকেও যদি আমাদেরকে কেউ দেখে ফেলে ইচ্ছা করে, টের পেয়ে যাই রে, তুই আমাকে টেক্কা দিয়ে দিলি। এই কথাটা বলে বাইরে থেকে। এই কথা বলার পর আব্দুল্লাহর মনে হলো ওই অবয়বটা দুবদাব শব্দ করে হেঁটে চলে যাচ্ছে। যখন কাছাকাছি হাঁটার শব্দ থাকে তখন একটু জোরে থাকে, একটু দূরে চলে গেলে পায়ের শব্দটা হালকা হয়ে যায়। এরকম হতে হতে মনে হলো মিলিয়ে যাচ্ছে শব্দটা, অনেকটা দূরে চলে গিয়েছে শব্দটা। উনি চিন্তা করলেন যে আসলে কি ওই জিনিসটা দূরে গেছে। এইটা দেখার জন্য উনি বেড়ার যেই অংশে চোখ রেখেছিলেন শুরুতে, ওইটাতে আর রাখেন নাই। উনি অন্য আর একটা অংশে পাট করে একটু সরিয়ে দেখার চেষ্টা করছেন জিনিসটা কত দূর গিয়েছে। উনি যেটা দেখেন এটা ওনার কল্পনাতেও ছিল না। উনি দেখেন ওই জিনিসটা দরজার সামনেই দাঁড়িয়ে আছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যেভাবে লেফট রাইট করে না, ওইটা ওইভাবে লেফট রাইট করছে। অর্থাৎ সে কিছুক্ষণ আগে লেফট রাইটটা জোরে জোরে করছে যাতে পায়ের শব্দটা দুবদাব করে হয়, বেশি করে হয়, এরপর আস্তে আস্তে করছে। মানে এমন ভাবে স্লো মোশনে করেছে যে ধাপে ধাপে তার পায়ের শব্দটা যেন আস্তে আস্তে কম শোনা যায়। আর শেষ মুহূর্তে উনি যখন দেখছিলেন তখন এমন ভাবে করছে যেন পায়ের শব্দ শোনাই যাচ্ছে না। তার মানে হচ্ছে এটা অনেক দূরে চলে গেছে। তখন ভেতর থেকে ওই আব্দুল্লাহ বলছেন, ওরে বিটকেল, তোর এই চালাকি তো আমি ধরতে পারছি রে, তুই তো যাস নাই। তখন বাইরের থেকে ওই অবয়বটা গম্ভীর কণ্ঠে বলে ওঠে, তুই একটা জিনিস রে, তুই আমারে আজকে যা দেখাইলি এমনটা আগে কখনোই দেখি নাই। তুই আমারে এতবার দেখলি আমি বুঝলাম না, আমার সব কলা কৌশল তুই ধরে ফেললি। এতবার করে ডাকলাম তুই বের হইলি না, 3 বার ডাকের অপেক্ষায় ছিলি। আসলেই তোর অনেক সাহস, তুই একটা জিনিস, তোর সাহসের তারিফ করতে হয়, তোর বুদ্ধিরও তারিফ করতে হয়। আয় আয় বাইরে আয়, তোর কোনো ক্ষতি করবো না, তোর সাথে একটু কথা বলি। তখন ভেতর থেকে আব্দুল্লাহ বলছেন, হ্যাঁ তোমার কথায় ভুলে গিয়ে আমি বাইরে গিয়ে তোমার সাথে কোলাকুলি করবো না, এত বোকা আমি না। তখন ওই পিশাচটা বাইরে থেকে বলছে, তোর আসলেই অনেক সাহস, আমাদের সাথে কেউ কথা বলার সাহস পায় না, আমরা সবসময় একাই থাকি, তোর সাহস আছে, আয় তোর সাথে কথাই বলবো, আর কিছু না। তোর সাথে কথা বলতে খুব ইচ্ছা করছে, তোর মতো মানুষের সাথে কথা বললে খুব ভালো লাগবে। তোর সাথে যদি আমার দোস্তি হয়ে যায় রে, এই এলাকার কোন জায়গায় কোন গুপ্তধন আছে তোকে জানাই দিব, তুই এগুলো উঠাই নিয়ে বড়লোক হয়ে যাবি, এই রাত বিরেতে আর মাছ ধরতে হবে না। এই রকমের বিভিন্ন ধরনের লোভ ওই অবয়বটা দেখাতে থাকে, যাতে করে এই আব্দুল্লাহ ঘর থেকে বের হন। তবে শেষ মুহূর্তে আব্দুল্লাহ উনি আর কোনো উত্তর দেন নাই, চুপচাপ শুনছেন। এরপর যখন সকাল হয়ে যায় ওই জিনিসটা ছিল না, আর সকাল হলে জিনিসটা থাকবে না, এটাই স্বাভাবিক। আব্দুল্লাহ উনি নির্বিঘ্নে ঘরের দরজা খুলে বাইরে বের হয়েছেন। ওনার ছোট ভাইও আসছে। ওইখানে বিশেষ করে যেই জায়গাটাতে
উনি ঘর তৈরি করেছিলেন, ওইখানে তো আসলে ঘাস ছিল, যার কারণে ওই অবয়বটার পায়ের অবয়ব বা ছাপটা উনি ওনার ভাইকে দেখাতে পারেন নাই। তবে আব্দুল্লাহ জানিয়েছেন যে বিভিন্ন সময় নাকি ওই অবয়বটা আসতো তার কাছে, মানে বাইরে থেকে ডাকতো, লোভ দেখাতো, একবার বের হ বন্ধু, তুই আমার সাথে দেখা করলে, দোস্তি করলে তোকে অনেক কিছু দেব। কিন্তু আব্দুল্লাহ কখনোই ওই অবয়বটার সাথে কোনো সংঘর্ষেও জড়ান নাই, কোনো ধরনের খোশ গল্পেও জড়ান নাই, চুপচাপ শুনতেন। পরবর্তীতে উনি জানতেন যে এটার সাথে বেশি আলাপ আলোচনা করলে পরে একটা বিপদ হবে, কারণ এই জিনিসটা মোটেও সুবিধার না, এটা বড় ধরনের কোনো একটা ক্ষতি করার নিয়েতেই আসছে। কারণ এটা যে এত শক্তিশালী, নর্মাল যে নিশি জিনগুলো যারা ডাকে 3 বারের বেশি ডাকতে পারে না। আর এই জিনিসটা এতবার ডেকেছে, এত কলা কৌশল অবলম্বন করেছে, তার মানে এটা স্বাভাবিক কোনো নিশি ডাকের জিন না, এটার বিশেষ কোনো উদ্দেশ্য রয়েছে, আর এটা অত্যন্ত শক্তিশালী। তো যাই হোক, টানা কয়েক বছর মাছ ধরার মৌসুমে অর্থাৎ বর্ষাকালে এই অবয়বটা নাকি এই আব্দুল্লাহর কাছে আসতো। তবে এটা নিয়ে উনি যে কোনো কবিরাজের কাছে গিয়েছেন, হুজুরের কাছে গিয়েছেন, বিষয়টা এরকম না, একটা সময় এটা ঠিক হয়ে গেছে এমনি। এটাই ছিল ঘটনা। এখন যে ঘটনাটা আমি শেয়ার করবো সেটা আজকের এপিসোডে আমার দ্বিতীয় ঘটনা। এই ঘটনাটা আমাকে শেয়ার করেন আমার এক ভার্সিটির ফ্রেন্ড হানিফ। তো হানিফের সাথে এই ঘটনাটা 2014 সালের দিকে ঘটে। 2012 সালের দিকে পড়ালেখা শেষ করে হানিফ ঢাকার কোনো এক জায়গায় তখন একটা প্রাইভেট জব করতো, এবং সেই সুবাদেই ও ব্যাচেলার একটা বাসায় থাকতো। হানিফের ফ্যামিলি থাকতো ঢাকা ঠিক পাশে কেরানীগঞ্জে, আর ও যে বাসাটা থাকতো ঢাকাতে, হানিফ তার ঠিক পাশের বাসায় বাড়িওয়ালার মেয়ের সাথে ওর আগে থেকে অ্যাফেয়ার ছিল। তো ওদের যে অ্যাফেয়ার শুরু হয় সেখানে প্রথম থেকেই মেয়ের বাবা কোনোভাবে রাজি হচ্ছিল না, এবং হানিফকে নানাভাবে হুমকি দিত। এবং হানিফ তার ফ্যামিলিকেও জানায়, তার ফ্যামিলি একদিক দিয়ে পজিটিভ ছিল, কিন্তু মেয়ের বাবা কোনোভাবে রাজি ছিল না। তো 14 সালের শুরুর দিকে একটা পর্যায়ে সেই মেয়ে হানিফকে নিয়ে পালায়, বিয়ে করে ফেলে। এবং বিয়ে করার পর তারা ঠিক পাশের এলাকাতে কোনো একটা বাসায় ভাড়া থাকা শুরু করে। তো যেহেতু বিয়ে হয়ে গেছে, মেয়ের বাবার আর তখন কিছু করার থাকে না। তো বিয়ে ঠিক 7 দিনের মাথায় হানিফ ও যে অফিসে জব করতো সেখানে তার শ্বশুর যায়, এবং গিয়ে তার সাথে হাই হ্যালো করতেছিল, বলতেছে যে তুমি এরকম বিয়ে শাদী করছো, তোমরা আলাদা থাকতেছো, দরকার হলে আমার ফ্ল্যাটে এসে পড়ো, আমার বাসার উপর এরকম খালি আছে, এরকম ওকে বোঝাচ্ছিল। তো হানিফ প্রথমে একটু ঘাবড়ায় যায়, বলছে যে লোকটা কয়েকদিন আগেও এরকম আমার সাথে খারাপ ব্যবহার করলো, সে এখন এরকম বিহেভ করতেছে। তো সেদিনের মতো হানিফ ওনার কথাবার্তা শুনে এসে পড়ে বাসায়, এবং তার ওয়াইফকে বলে যে তোমার আব্বা এরকম অফিসে আসছিল, তো এরকম আমাকে বোঝাচ্ছিল। তো তার ওয়াইফ মরি আসে, বলতেছে যে দেখো হানিফ, যেটাই করো ভেবে চিন্তে করে, আব্বার কিন্তু এতটা ভালো হওয়ার কথা না, তো উনিও ততটুকু পারো, ওনার থেকে দূরে দূরে থাকবা। ঠিক তার পরের দিন দুপুরে লাঞ্চের আগে দিয়ে হানিফের কাছে ও শ্বশুর আবার যায়, এবং এমন একটা এমনভাবে কথা বলতেছিল যে ওরা বাবা ছেলে এরকম একটা সম্পর্ক হয়ে গেছে। দেখা যাচ্ছে যে ওদের সাথে অনেক আগে থেকেই সম্পর্ক ভালো, এরকম একটা সিচুয়েশন। এবং তিনি একটা পর্যায়ে হানিফকে বলে যে বাবা চলো এক কাজ করি, আজকে তো অনেকক্ষণ তোমার সাথে কথাবার্তা হলো, চলো আজকে একসাথে আমরা লাঞ্চ করবো। তো হানিফও এরকম কথা চলে সে রাজি হয়ে যায়, এবং ওকে বলতেছে পুরান ঢাকায় চলো, এরকম আমরা এরকম কাচ্চি খাবো, চলো। তোকে নিয়ে এরকম পুরান ঢাকায় যায়। তো খাওয়া দাওয়া শেষ করার পরে উনি যখন যাদের অফিসে বা হানিফ যখন ওর অফিসে ফিরবে, উনি যখন ওনার কর্মস্থলে যাবে, তখন সেই পর্যায়ে হানিফের শ্বশুর ওকে বলতেছে যে এক কাজ করে, এখানে আমার এক ফ্রেন্ড আছে, একটু যেহেতু এই এলাকায় আসছি একটু হাই হ্যালো করে যায়, চলো তোমার সাথে পরিচয় করে দিলাম। তো হানিফ এরকম যায়, ও হানিফ বলে যে গিয়ে ঢুকেই দেখতেছে একটা ফ্ল্যাট বাসার একতলায়, একটা চেম্বারের মতো। এবং হানিফ যখন গিয়ে বসে, তার কিছুক্ষণের 5 মিনিটের মধ্যে যে একজন লোক আসে, যার কাছে ওই যে লোকটা ওর শ্বশুরের ফ্রেন্ড ছিল, সে আসে এবং হানিফের সাথে পরিচয় হচ্ছিল। এবং লোকটাকে দেখে হানিফের একটু অবাক লাগে এই কারণে যে লোকটা পাঞ্জাবি পরা ছিল এবং হাতে অনেকগুলো আংটি ছিল, এবং ওর সামনে হাত গণনা করার যে বই, এই ধরনের কয়েকটা বই ছিল সামনে টেবিলের কর্নারে। তো হানিফের শ্বশুরটা বলতেছে আর কি, আস্তে আস্তে হানিফকে বলতেছে যে ও আবার একটু জ্যোতিষী টাইপের, তো এই জন্য সব বইটই রাখে। যাই হোক, হানিফকে তখন ওই লোক কিছু ওই জামাই নতুন জামাই গেছে এরকম একটু জুস টুস এরকম খাইতে দেয়। খাওয়ার পর তো ওরা আবার বের হয়ে গেছে, পরে যা যা জায়গায় চলে যায়। তো সেদিন রাত্রেবেলা হানিফ যখন ঘুমাতে যাবে, তখন ঘুমাতে যাওয়ার পর ঘন্টাখানিক পর ও নাকি হঠাৎ করে ঘুম থেকে উঠে যায়, এবং উঠে যেয়ে ও সুদূর ওয়াইফকে জোরে ধাক্কা দিয়ে বলতেছে যে আমার ঘাড়ের দিকে প্রচন্ড ব্যথা করতেছে, একটু ধরো, চাপ দিয়ে ধরে রাখো। হানিফের ওয়াইফ মনে করছে হয়তো প্রেশার বেড়ে গেছে, সে ঠান্ডা পানি এনে ঘাড়ে ঢালতেছে, ঠান্ডা পানি ছেঁক দিচ্ছিল। দেখতেছে যে না, হানিফের এমন অবস্থা যে শ্বাস নিতে সমস্যা হচ্ছে, ও কিছু ভয় পেয়ে যায়। এদিকে
এমন কেউ নাই যে আত্মীয় স্বজন যাদেরকে জানাবে, কারণ হানিফের আত্মীয় স্বজন বাইরেই থাকে। তো ওর ওয়াইফ এগুলা দেখতেছে ওর শরীরের পিছন সাইডে পুরো নীল হয়ে যাচ্ছিল। তো এরকম যখন দেখতেছে তো ভাবছিল ডাক্তার কাছে নিয়ে যাবে, কিন্তু না, মানে আধা ঘন্টা কি 1 ঘন্টার মধ্যেই হানিফ মোটামুটি আবার ঠিক হয়ে গেছে এবং কোনো রকম ওকে ঘুম পাড়ায় দেয়। পরের দিন সকালে উঠে দেখতেছে যে হানিফের ভালোই জ্বর এবং বিছান থেকে উঠতেই পারতেছে না এবং ওর নাকি পিঠের সাইডে এবং হাত পা খুব ব্যথা করতেছিল। তো এটা দেখার পর হানিফের ওয়াইফ ওর এক ফ্রেন্ড মনে হয় ডাক্তার ছিল, তার সাথে যোগাযোগ করে। তো ওকে এরকম নর্মাল মেডিসিন দেয়। এরকম 3-4 দিন নাকি হানিফ বেশ অসুস্থ ছিল এবং প্রায় সময় নাকি ওর রাতে এরকম শ্বাসের সমস্যা হতো, শ্বাস নিতে, এবং ওর ঘাড় প্রচন্ড ব্যথা করতে বলতো এবং বুকে ধরপড় করলে যেরকম করে না, মানে এরকম ওর অবস্থা হয়ে গেছিল, যেরকম ওর মানে খুব হাঁপাচ্ছে এরকম দেখাচ্ছিল ওকে, এবং ওর নাকি অনেক দুর্বল হয়ে গেছিল হানিফ। তো ওর ওইরকম ফ্রেন্ড একজন ডাক্তার বাসায় আসে, তারা দেখার পর কিছু মেডিসিন দেয়। তো মেডিসিন দেওয়ার পরে হানিফ প্রায় এরকম 5-6 দিন অসুস্থ থাকার পরে একটু সুস্থ হয়। তো ওর যেহেতু জব করতে হবে, সে আবার অফিসে যায়। ঠিক যেদিন অফিসে যাবে তখন ওর শ্বশুর আবার আসে, এসে হানিফকে বলতেছে, বাবা তোমাকে এতদিন দেখলাম না, আমি তো কাছাকাছি আমার অফিস, সেই জন্য তোমাকে দেখতে আসলাম, কি অবস্থা, কেমন আছো? তো বলতেছে যে আমি একটু অসুস্থ ছিলাম, এই জন্য আসতে পারি নাই। তো তখন তার শ্বশুর বলতেছে, ঠিক আছে, তুমি এক কাজ করো, তোমরা তো বিয়ে শাদী করছো প্রায় 2 সপ্তাহের মতো হয়ে গেল, তো আমি চাই যে তোমাদেরকে এরকম রিসিভ করতে, এখন তুমি তোমার আব্বা আমাকে ডাকো, তাহলে আমরা একটু নিজেরা বসে মিটিং করে একটু কথাবার্তা বলবো। তবে ওই লোক বলে যে তবে আমার একটা শর্ত আছে, শর্তটা মানতে হবে। তো যাই হোক, এরকম হানিফ ওর আব্বা আমাকে ডাকে এবং ওদের মধ্যে মিশ করায় দেয়। এবং তবে লোকটা শর্ত দিয়ে বলতেছে, ও শ্বশুর, যে যেটাই করো না কেন, তুমি এখন নতুন চাকরি ঢুকছো, মাত্র 2-1 বছর হয়েছে, তো তুমি আগে সেটেল হও, সমস্যা নেই, সেটেল হয়ে চলে যাও, কিন্তু ততদিন পর্যন্ত তুমি আমার বাসার টপ ফ্লোরে একটা রুম, 2টা রুম আছে, তুমি আর আমার মেয়ে এখানে থাকবা, কারণ আমার একমাত্র মেয়ে। এরকম অনেক বোঝানোর পরে ফ্যামিলি মেম্বাররা ওকে রিকোয়েস্ট করবো, হানিফের রাজি হচ্ছিল না, পরে ওরা থাকা শুরু করো হানিফ। এদিকে হানিফের ফ্যামিলি তো বাড়িতে চলে যায়। তো হানিফ যখন থাকা শুরু করে, ও যে আসলে সম্পূর্ণ সুস্থ হয়েছিল তা না, ওর কিন্তু ওই বুকে ধরপড়া এরকম মাঝে মাঝে হইতো। তো ওদের বাসায় মানে মুনিরাদের বাসায় ওঠার পরে, মানে হানিফ যখন উঠে ওরা, তখন নাকি প্রায় 7-8 দিন থাকার পরে মুনিরার আম্মা একদিন দুপুরের দিকে ছাদে গেছে এবং কয়েকটা ফুলের টব নিয়ে গেছে গাছ লাগাবে। তখন মুনিরাও ডাকে যে, দেখ মা, আয়, কয়েকটা গাছ লাগাবো, ওই ফলের গাছ আনছি। তো একটা ছিল গন্ধরাজ গাছ এবং এটাতে সে ফুল ফুটছিল, এবং মুনিরার আম্মা টবটা খুব সুন্দরভাবে সাজায় রাখছে, মানে সে মাটি দিয়ে খুব সুন্দর করে টবটা মানে তৈরি করে দিছে। এবং সে মুনিরাকে বলতেছে যে, মা, গন্ধরাজ ফুলে তো অনেক সুন্দর গন্ধ হয়, তুই এক কাজ কর, তোর রুমের সামনে যে ছোট বারান্দাটা আছে ওখানে রাখতে পারিস, তোর রুমে গন্ধ থাকবে, খুব সুন্দর গন্ধ আসবে। তো মুনিরার বাসার টপ ফ্লোরে যে ফ্ল্যাটটা ছিল, সেটা ছিল 3টা রুম ছিল, মানে 2টা বেড, একটা ডাইনিং ছিল, আর তার পাশে একটা ছোট বারান্দা ছিল, মানে সেই বারান্দাতে রাখার কথা বলতেছে। তো মুনিরাও সেরকম ওর মায়ের কথা অনুযায়ী টপটা এরকম বারান্দার মধ্যে রেখে আসে, এবং ওরা ওইরকম কিছুক্ষণ থাকার পরে মুনিরার মা তো চলে যায় নিচে। তো সেদিন এরকম হানিফ আসে। তো সেই রাতে আসার পরে মানে ফজরের ঠিক আগ দিয়ে মুনিরা, মানে যখন ওটা তো ঘুমাইছিল, ফজরের ঠিক আগ দিয়ে মুনিরা দেখতেছে যে ওর পাশে হানিফ নাই। তো না থাকার পর মুনিরা ভাবে হয়তো বাথরুমে গেছে, কিন্তু দেখতেছে যে না, অনেকক্ষণ এসে সে আসতেছে না। মুনিরা পাশের রুমে গিয়ে দেখতেছে যে হানিফ মানে ফ্লোরের মধ্যে বসে আছে এবং ও জোরে জোরে শ্বাস নিতেছে এবং ফ্যানের দিকে তাকায় আছে। মুনিরা কিছুটা ভয় পেয়ে যায়, মানে মুনিরা ভাবে যে হয়তো কি সে আগের থেকে অসুস্থ নাকি বুঝতেছে না সে। তো মুনিরা অনেকক্ষণ ধরে ওকে বলতেছে যে, তোমার কি সমস্যা, কিন্তু ও কোনো কথাই বলতে পারে না। পরে তো ওকে কোনো রকম রুমে নিয়ে এসে আবার সে আগের মতো এরকম ঠান্ডা পানি দিয়ে ছেঁক দিচ্ছিল, ঘাড়ের মধ্যে ব্যথা নাকি দেখতেছে। সেদিনের মতো আবার হানিফ সুস্থ হয়ে যায়। তো ঠিক আবার এরকমটা না, হানিফ 2-3 দিন অসুস্থ, এবং এই অসুস্থটা আগের থেকে খুব সিরিয়াস। এবং ওর বাবা মাকে ডাকে, মানে মুনিরা ওর আব্বা আমাকে নিজে থেকে ডাকে, পরের দিন যা দেখো কি অসুস্থতা। তো মানে ওরা আবার একটু ফোটা দিয়ে বলতেছিল যে, কেমন ছেলে বিয়ে করলে এরকম অসুস্থ হয়ে থাকে। তো বলছে, ঠিক আছে, ভালো ডাক্তার দেখা। তো যাই হোক, ঠিক তার 2 দিন পরে রাত্রেবেলা মুনিরা এরকম ঘুমানোর সময় দেখতেছে, মানে একটা পরে দেখে যে হানিফ নাই। সে গিয়ে দেখে যে হানিফ, সে পাশের ডাইনিং রুম ছিল, এখানে যে ফ্যান, সেখানে ফ্যানের মধ্যে দড়ি দিয়ে সুইসাইড করতে যাবে, এবং মুনিরা যখন ওকে গিয়ে জোরে ধাক্কা দেয় তখন হানিফ পড়ে যায়, এবং সে মানে পড়ে গিয়েই মানে ওর এক কথায় মানে অন্য মানুষ, মানে কোনো সেন্স নেই, এরকম একটা অবস্থা। মুনিরা তো খুব চিল্লাচিল্লি করে ফোন দিয়ে ওর আব্বা আমাকে ডেকে আনে। তো ওর আব্বা মা বলতেছে যে, এই ছেলেটা কি আসলে কেউ এডিক্টেড না, কেউ এরকম করে কেন, উল্টাপাল্টা কাজ, ওর বুকে ধরপড় এগুলো কেন হচ্ছে, এক কাজ কর, এরকম রিস্কে যাস না, ওর আব্বা আমাকে খবর দে, ওনারা যদি কিছু করতে পারে সে করুক। সেদিকে মুনির আব্বা আম্মাকে ডাকা হয়। তো মুনির আব্বা হয়তো কোনো কারণে আসে না, ওনার আম্মা আসে। আসার পর এরকম কয়েকদিন থাকে ওদের বাসায়, এবং মুনির আম্মা বলতেছে যে, আমার
সরি মানে এই হানিফের মা বলতেছে যে আসলে আমার ছেলে তো এরকম ছিল না আগে, তো এরকম কেন হলো, এগুলো নাকি প্রায় সময় উনি কান্নাকাটি করতো। এদিকে দিয়ে হানিফ অসুস্থ, দু একটা ডাক্তারও দেখানো হয়, কিন্তু ট্রিটমেন্ট চলতেছিল, কিন্তু ওর মধ্যে মানে ও কেমন অন্য মনস্ক হয়ে থাকতো এবং ওর নাকি প্রায় সময় রাতে বুক ধরপড় করতো এবং ওর শরীর আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছিল এবং শুকায় যাচ্ছিল। তো এরকম একদিন হানিফ এরকম মেডিসিন ওকে শোয়া রাখছে, ওর অফিস মোটামুটি বন্ধ, তো ও কাজ করতে পারতেছে না বা অফিসে যেতে পারতেছে না, তো অফিসে ও বাসাতেই ছিল। সেদিন নাকি প্রচণ্ড বৃষ্টি ছিল, তো ওদের বাসার সামনে যে বারান্দাটা সেখানে বাইরে থেকে পানি আসতেছিল অনেক, এবং যে ফুলের টবটা ছিল, গন্ধরাজ ফুলের টবটা ছিল, ওইটা নাকি মুনিরা একটু সাইড করে রাখছিল। তো ওই টবের থেকে মাটির যে পানিগুলো থাকে সেটা পুরো ফ্লোর ভরে যাচ্ছিল। তেমন সময় হানিফের মা গিয়ে ওই টবটা, বৃষ্টি একটু কমে, ওই টবটা নিয়ে মানে ছাদে রাখবে আর কি, সে বারান্দাটা পরিষ্কার করবে। তো পিছল খেয়ে এই টবটা ঠিক ছাদের ঠিক বাইরে নেবে, এমনটা পিছল খেয়ে মানে উনি একটু পড়ে যায় এবং টবটাও ফেটে যায় আর কি হাত থেকে পড়ে। সঙ্গে সঙ্গে মুনিরা আসে, আওয়াজ পেয়ে বলতেছে যে কিসে কোনো সমস্যা। তখন হানিফের মা বলতেছে না টপটা পড়ে গেছে, বলতেই উনি যখন টপের দিকে তাকায় দেখে টপটা ভেঙে গেছে, কিন্তু ঠিক গাছের যে শিকড়টা ছিল, গন্ধরাজ শিকড়, এখানে দুইটা বড় বড় তাবিজ, প্রায় 2 ইঞ্চি সমান বড় এবং দুইটা তাবিজ, এবং ওটা উনি দেখে একটু অবাক হয়ে যায়, বলতেছে এটা কি। তখন মুনিরা দেখে বলতেছে যে এটা তো বলতে পারবো না। তখন মানে হানিফের মা দেখে অবাক হয়েছে এবং বলতেছে যে তুমি কি আমার ছেলেকে তাবিজ করছো তাহলে এত কয়েকদিন, যে অসুস্থ হয়ে গেছে। এটা নিয়ে নাকি অনেক তুলকালাম ঘটনা, এবং মুনির আব্বা আমাকে ডাকা হয়, ওদের মধ্যে পুরো একটা বিশাল ঝগড়া হয়ে যায়, এবং মুনিরা শ্বশুর মানে হানিফের আব্বাকে বাড়ি থেকে ডেকে আনা হয় সেদিনই, এবং তিনি একটা পর্যায়ে বলতেছে যে না, আপনি আমার ছেলেকে তাবিজ করছেন, আপনার মেয়ে তাবিজ করছে, জন্য আমার ছেলে অসুস্থ, তো আমি ওকে বাড়ি নিয়ে যাবো, ওকে সুস্থ করবো, আমার বাড়িতে হুজুর আছে, ওই হুজুরদের সুস্থ করাবো, তারপরে বাকি কথা পরে হবে। এদিকে মুনিরা খুব কান্নাকাটি, ও তো স্বীকার করতেছে যে না, আমি কোনো তাবিজ করি নাই, কিন্তু মুনিরার মধ্যে একটাই সন্দেহ যে ওর মা যেহেতু ফুলের টব নিয়ে আসছিল, নিশ্চয় ওর মা কিছু একটা করছে। তো যাই হোক, এদিকে মনিরকে বাড়িতে নিয়ে যাওয়া হয়, যে একটা হুজুর দেখানো হয়, এবং হুজুররা বলতেছে যে দেখেন, সমস্যাটা হচ্ছে যে আপনার ছেলের বউ কিছুই করে নাই, বয়স্ক 2 জন পুরুষ মহিলা এই কাজটা করছে, এবং এটার নাম আমি নিব না, না নিলে আপনাদের মধ্যে সমস্যা হবে। এটা আপনারা ঢাকায় যান, ওদের মানে 2 পক্ষ নিয়ে, মানে মেয়ের বাড়ির এবং আপনারা যারা আছেন একটু বসেন, একসাথে সালিশে বসেন, দেখবেন এটার সমাধান এখানে হয়ে গেছে। তো তখন সেই হুজুর আবার সে যে তাবিজ দুইটা আবার নিয়ে গেছিল আর মানে হানিফের আব্বা আমার নিয়ে গেছিল তাবিজ দুইটা, এবং হুজুর সেই তাবিজগুলো খুলে, তাবিজে নাকি 21টা না 22টা এরকম গিট দেওয়া ছিল সুতা দিয়ে, এগুলো সব খুলে হুজুর তাবিজটা বন্ধ করে দেয় এবং বলে যে ওর কোনো সমস্যা হবে না, আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে। তো এরকম নাকি প্রায় 7-8 দিন যাওয়ার পরে হানিফ গ্রামে থাকতে কিছুটা সুস্থ হয়, কেরানীগঞ্জে সুস্থ হয় কিছুটা, হওয়ার পরে ওকে নিয়ে আসা হয় এবং ঠিক করে যে এখানে সালিশ বসবে। এদিকে মনিরা ওর আব্বা মাকে এমন ফোর্স করে এবং বলে যে তাবিজ দুটো তোমরাই করছো, নাহলে ফুলের টবে কেউ তাবিজ দিতেন, এবং যদি সমাধান না করো তাহলে মনিরা একটু হুমকি দেয় যে আমি এরকম করে সুইসাইড করবো যদি উল্টাপাল্টা কিছু করো। তো এদিকে মনিরা আব্বা মা বলতেছে ঠিক আছে, তুমি ও আসো খানিক, আমরা যা বলার বলবো হ্যাঁ বলবো। এরকম তো ওদের মধ্যে সালিশ হয়, মানে ওদের বাসাতেই, ঢাকাতে। তখন একটা পর্যায়ে হানিফকে বলা হয় যে তুমি আসলে কি করছো, মানে মনিরাদের ফ্যামিলি কেউ একজন ছিল হয়তো মিডলম্যান, যে উনি সমাধানটা করবে। উনি পরে জিজ্ঞেস করে 2 পক্ষের মধ্যে উনি কথা বলতেছে আসলে কি হয়েছে। তো হানিফ বলে যে আমি আসলে কিছু বলতে পারবো না, আমার এরকম অসুস্থতা ফিল করি সেদিন থেকে, যেদিন ওই বলে যে মুনিরা আপা আমাকে এরকম খাইতে নিয়ে গেছিল একটা জায়গায়, তারপর থেকে আমি এরকম অসুস্থতা ফিল করা শুরু করি, এর আগে আমি এরকম কোনো অসুস্থ ছিলাম না। এবং মুনিরা আমাকে প্রায় বলতো যে তোর আব্বুর সাথে একটু কম ঘোরাফেরা করি। তখন সেই লোককে মানে অনেক যখন প্রেশার দেওয়া হয়, তখন মুনিরা আব্বা বলে যে আসলে ভুলটা আমারই হয়েছে, আমি আসলে ও বিয়ে করছে আমাকে আগে, মানে হানিফ বিয়ে করছে, ওকে আমি আগে থেকে দেখতে পারতাম না, এর জন্য আমার এক ফ্রেন্ড ছিল, সে একটু কবিরাজ ধরনের বা একটু জ্যোতিষী টাইপের ছিল, তাকে তার বাসায় যখন যাই তখন ওর পানির মধ্যে মানে যে জুস ওকে খেতে দিয়েছিল ওদের কিছু একটা মিশাই দিচ্ছে, এবং এতে হানিফে কিছুটা অসুস্থ হয়ে যায়। এবং তারপরে 2টা তাবিজও আমাকে দিয়ে দিয়েছিল যাতে ওকে তাবিজ করা হয়, এবং এই ফুলের টবের মধ্যে তাবিজ লাগায় আমি মুনিরার মাকে দিয়ে ওর বাসায় পাঠাই দিয়েছিলাম। তো যেটাই হোক, তারপর থেকে এরকম অসুস্থ হয়ে যায়। আমি এটার জন্য দোষ স্বীকার করতেছি, মানে আমি বুঝতে পারছি যেটা আমার সমস্যা হয়েছে, তো রিকোয়েস্ট করবো যে আমাকে এরকম মাফ করে দেওয়া হোক, আমি আসলে আর চাবো কোনো ক্ষতি চাবো না। এগুলা বলা হয় আর কি, অনেক কিছু মানে চালিশ করা। হানিফ বলে যে এরকম মানে সে নিজে অবাক হয়ে গেছিল যে সে তো কখন আসলে তাবিজ কিভাবে করে মানুষের উপর, সে তো বুঝে না, তো নিজের উপর যখন পড়ে সে বুঝে, তো একটা পর্যায়ে পরে ওদের মধ্যে মিলমিশ করায় দেয়। হানিফ যেটা বলে এখন আল্লাহ দিল শ্বশুরশাশুড়ির সাথে খুব মিল, এবং ওইটা সমস্যার সমাধানে পড়ে। তো এটাই আর কি ঘটনা, আশা করছি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ। প্রিয় লিসেনার্স, এবারের ঘটনাটি যার কাছ থেকে পেয়েছি
ওনার নাম শেখ মিকাইল আহমেদ। ওনার বাড়ি মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলায়। উনি বর্তমানে বাংলাদেশের স্বনামধন্য একটি পত্রিকায় চাকরি করছেন। ওনার অনেকগুলো ঘটনা ইতোমধ্যে আমরা প্রচার করেছি, বিশেষ করে হরর নাইট এপিসোডের 81তম আয়োজনে ওনার ছোট ছোট অনেকগুলো ঘটনাই আমরা শেয়ার করেছি। চলুন আজকের ঘটনা শুনে আসি। এই ঘটনাটি উনি ওনার মায়ের কাছ থেকে সংগ্রহ করেছেন 141তম এপিসোডে, অর্থাৎ আমাদের থার্সডে নাইটের 141তম আয়োজনে ওনার মায়ের কাছ থেকে সংগ্রহ করা ঘটনাটি যখন আমরা প্রচার করি, ওই ঘটনাটি আবার উনি ওনার মাকে শোনান। এরপর ওনার মা অর্থাৎ আন্টি ওনাকে আরো কিছু ঘটনা বলেন। সেই ঘটনাগুলো আমাদেরকে উনি পাঠান। তার মধ্যে বেশ কিছু ঘটনা আমরা হরর নাইট এপিসোডের 81তম আয়োজনে প্রচার করেছি। চলুন এখন ছোট ছোট কয়েকটি ঘটনা শুনে আসি। এখন যে ঘটনাগুলো বলবো এর সবগুলো ঘটনাই ওনার খালা সম্পর্কে। এই খালা মূলত ওনার আম্মুর চাচাতো বোন, তার নাম হচ্ছে লিপি। এই লিপি খালার সাথে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার কিছু অংশ মিকাইল ভাইয়ের আম্মু প্রত্যক্ষ করেছেন। প্রত্যক্ষ এবং পরোক্ষ সাক্ষী উনি নিজেই। চলুন ঘটনায় চলে যাই। লিপি খালার বয়স যখন 8 কি 9 বছর হবে তখনকার ঘটনা। খালা তখন ছোট। ওই সময় খালার আপন বড় ভাই, যার নাম হচ্ছে জিন্না, এই জিন্না মামা উনি ঢাকায় থাকতেন, অর্থাৎ ওনার বাসা ছিল ঢাকায়, ঢাকার ফার্মগেট এলাকাতে উনি থাকতেন। তো এই লিপি খালা জিন্না মামার বাড়িতে বেড়াতে এসেছেন। একদিন সন্ধ্যার সময় লিপি খালা ওয়াশরুমে গিয়েছেন। ওয়াশরুম থেকে যখন বের হয়েছেন তখন খালা দেখতে পান যে সামনে একজন মধ্যবয়সী ব্যক্তি, হাতে তসবিহ, লুঙ্গি পরা, সাদা একটা গেঞ্জি পরা, বিশেষ করে অনেক সময় পাঞ্জাবির নিচে এক ধরনের পাতলা হাতাওয়ালা গোল গলার গেঞ্জি অনেকে পরে থাকেন, এই ধরনের গেঞ্জি। ওই লোকটি বলে ওঠে লিপি খালাকে যে তোর মা তো অসুস্থ, গ্রামের বাড়িতে অসুস্থ হয়ে কাতরাচ্ছে পেট ব্যথার কারণে, হাসপাতালে ভর্তি হয়েছে, আর তুই এখানে রয়েছিস। শোন, তুই 1 সপ্তাহ যাবৎ ভাত তরকারি কিছুই খাবি না, ফলমূল খেয়ে থাকবি, দেখবি তোর মা ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে দ্রুত। যেই না এই কথা বলেছে, লিপি খালা এক চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যেন ওখানে। অন্য ঘর থেকে জিন্না মামার ওয়াইফ লিপি খালার চিৎকার শুনে তাড়াহুড়া করে চলে আসেন ওনার কাছে। এসে দেখেন উনি অজ্ঞান হয়ে পড়ে আছেন। এরপর ওনাকে ধরাধরি করে বিছানার উপর শোয়ান, জ্ঞান ফেরানোর চেষ্টা করতে থাকেন। একটা পর্যায়ে লিপি খালার হুঁশ ফেরে। এরপর লিপি খালা বলেন যে কি হয়েছে। আর ঠিক তখনই হয় কি, এই জিন্না মামার বাসায় থাকা ল্যান্ড ফোনটি বেজে ওঠে। তখন তো মোবাইল ফোন এরকম আসে নাই, ল্যান্ড ফোন ছিল আর কি ওই বাসায়। তো ল্যান্ড ফোনটা বেজে ওঠার পর খবর আসে এই লিপি খালার মা অর্থাৎ জিন্না মামারও মা উনি অসুস্থ, হসপিটালে ভর্তি। লিপি খালা কিন্তু কিছুক্ষণ আগেই যেটা দেখেছেন সেটা বলেছেন, বিশেষ করে ওই যেই মধ্যবয়স্ক এক লোককে উনি দেখেছিলেন, তিনি কি বলেছিলেন সেটা বলেন। এরপরই এই ঘটনা ঘটে যে ফোন আসে, ফোন এসে ওনার মায়ের অসুস্থতার খবর শুনতে পান। এরপর ওনারা বুঝতে পারেন যে এখানে কোনো একটা ব্যাপার হয়েছে। লিপি খালা নিছক কাকতালীয়ভাবে কোনো দৃশ্য দেখেন নাই যা তার মনের বা চোখের ভুল। লিপি খালা কিন্তু 1 সপ্তাহ ভাত তরকারি কিছুই খান নাই, শুধু ফলমূল খেয়েছিলেন। শোনা যায় যে লিপি খালার মা পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছিল তারপরে। এটা এক রহস্যময় ব্যাপার যে অসুস্থ তিনি তো বেশ কিছু নিয়ম মানছেন, কিন্তু লিপি খালাকেও 7 দিন ফলমূল খেয়ে থাকতে হয়। এর সাথে তার মায়ের সুস্থতার সম্পর্কটা কি, এটা এক রহস্যময় ব্যাপার। এবার আসি পরের অংশে। এক রাত্রে লিপি খালা ঘুমিয়ে আছেন। ঘুমের মধ্যে উনি স্বপ্ন দেখছেন যে ওই অবয়বটা যেটাকে লিপি খালা এই জিন্না মামার বাসায় দেখেছিলেন সন্ধ্যার সময় উনি ওয়াশরুম থেকে বের হওয়ার পর, তো ওই অবয়বটা স্বপ্নের মধ্যে এসে লিপি খালাকে বলছে যে লিপি শোন, এখন থেকে আমার কথা শুনবি, আমাকে ভয় পাওয়ার দরকার নাই, আমি তোর কোনো ক্ষতি করার জন্য আসি নাই, ক্ষতি করবও না, এ দেখবে তোর ভালোই হবে।
তুই এখন থেকে দুধ, মাছ, মাংস এই 3টা খাবার খাবি না। আমি তোকে এমন কিছু বিদ্যা শেখাবো যাতে করে মানুষেরা তোর কাছ থেকে উপকার পাবে। একথা বলে মধ্যবয়সী ওই অভাবটি চলে যায়। পরদিন সকালবেলা লিপি খালা স্বপ্নে দেখা ওই অবয়বটির কথা উপেক্ষা করে ইচ্ছা করেই দুধ, মাছ, মাংস এগুলো খেয়েছেন। বিশেষ করে রাতের বেলা দুধ দিয়ে ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছেন। ওনার আরো 2 বোন ছিল, তাদের সাথে ঘুমিয়ে পড়েছেন। বিপত্তিটা হয় তখনই। লিপি খালা ঘুমিয়ে পড়ার কিছুক্ষণ পরেই লিপি খালা গোংড়াতে থাকেন। এই গোংরানির শব্দে ওনার পাশে শুয়ে থাকা অন্য বোনেরা জেগে যায়। খালার অবস্থা বেগতিক দেখে এক বোন দৌড়িয়ে ছুটে যায় শহীদুল্লাহ মামার বাড়িতে। এই শহীদুল্লাহ মামা হচ্ছে লিপি খালার আপন মেঝো ভাই। এই আপন মেঝো ভাই যিনি ছিলেন, তো এই মেঝো ভাই উনি কিন্তু কবিরাজি জানতেন। মিকাইল ভাইয়ের পাঠানো অন্য ঘটনায় কিন্তু এই শহীদুল্লাহ মামার কথা কিন্তু উল্লেখ করা হয়েছিল। লিপি খালার মেজো ভাই উনি তো চলে এসেছেন, অর্থাৎ শহীদুল্লাহ মামা চলে এসেছেন। এরপর উনি এসে ঝাড়ফুঁক করেছেন, পানি পড়া দিয়েছেন। আল্লাহর রহমতে লিপি খালা ঠিক হয়ে গেছে। তো এরপর লিপি খালা স্বপ্নের মধ্যে এরকম একটা ঘটনা ঘটেছে যে ওনার বুকের উপর এসে ওই অভাবটি চেপে বসেছে। এরপর ওই শহীদুল্লাহ মামা বলেন যে তোকে একটা জিনিস নিষেধ করেছে, তুই কেন এই কাজটা করতে গেলি ইচ্ছা করে? কাজটা তুই ভালো করিস নাই। এই জিনটা ভালো, তোর কোনো ক্ষতি করবে না, তুই এখন থেকে তার কথা মেনে চলবি। শহীদুল্লাহ মামার কথার পর বাড়ির সদস্যরা বুঝতে পারেন যে লিপি খালার সাথে একটি ভালো জিন রয়েছে। পরিবারের সব সদস্যই এই বিষয়ে অবগত ছিল। অন্য আর একদিন রাত্রে লিপি খালা যখন ঘুমিয়ে আছে, ঘুমের মধ্যে ওই অবয়বটি এসে বলে যে শোন, তুই 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বি, আর তোর বিছানার নিচে সজনে গাছের ছাল এবং একটা বিশেষ গাছের পাতা থাকবে। এই পাতা এবং সজনে গাছের ছাল পাটায় বেটে রস করে যে সমস্ত মানুষের পেটে ব্যথা রয়েছে, সারে না, এই সমস্ত মানুষকে খাওয়াবি, ইনশাল্লাহ দেখবি যে ওই মানুষগুলো সুস্থ হয়ে গেছে। লিপি খালা পরদিন সকালবেলা যখন এই স্বপ্নের কথাটা মনে করছে, নিজে নিজে হাসছেন। আর এরপর লিপি খালা তার আম্মুকে এবং তার 3 বোনের সাথে এই বিষয়টা বলেন আর কি। তাদের সাথে মোটামুটি ফাজলামি করে এই বিষয়টা বলছেন যে আমাদের বিছানার নিচে হাত দিয়ে দেখো তো তোমরা কিছু পাও কিনা। বোনেরা সবাই হেসে বলে যে কেন রে, রাতের বেলা তো সেই জিনটা এসে বিছানার নিচে কিছু দিয়ে গেছে নাকি? উনি বলেন যে হ্যাঁ দিয়ে গেছে, তোরা যায় দেখ। লিপি খালার এক বোন বিছানার নিচে হাত দিয়ে দেখে কিছুই নাই, পাতা বা সজনে গাছের ছাল এগুলো কিছুই নেই। লিপি খালা তখন বলে স্বপ্নের ভিতর আমার সামনেই তো কাল রাত্রে দিয়ে গেছে, তোরা পাচ্ছিস না? এরপর লিপি খালা যখন খাটের নিচে হাত দিয়েছেন, অর্থাৎ ওই তোষকটা সরিয়ে যখন হাত দিয়েছেন, তখন দেখেন ঠিকই সেখানে সজনে গাছের ছাল এবং একটি গাছের পাতা। এটা যে কোন গাছের পাতা এটা বোঝা যাচ্ছে না, তবে এই পাতাটা বেশ অদ্ভুত। সচরাচর উনি যে গাছগুলো চিনতেন সেই গাছের পাতা যে এটা না, এটা উনি বুঝতে পারেন এবং উপস্থিত যারা ছিলেন তারাও বুঝতে পারেন। এরপর স্বপ্নে বলে যাওয়া সেই ব্যাপারটা উনি ফলো করেন, অর্থাৎ সজনে গাছের ছাল আর ওই পাতাটা পেটে আশেপাশে কিছু মানুষ যারা পেটের ব্যথায় ভুগছিলেন তাদেরকে খাওয়ান। আল্লাহর অশেষ রহমতে তারা ম্যাজিকের মতো ভালো হয়ে যায়। কিন্তু ওনার এই চিকিৎসা বিদ্যা বেশি দিন টিকল না, কারণ গ্রামের সকলেই তুচ্ছ তাচ্ছিল্য করে লিপি খালাকে পীর মা এগুলো বলে খেপাতে থাকে, যেখানেই যায় খেপাতে থাকে তাকে। উনি এই ধরনের কথাবার্তা, বিশেষ করে এই ধরনের বিদ্রুপ করে তাকে যে কথা বলা হচ্ছে, উপহাস করা হচ্ছে, এই বিষয়টা আসলে মেনে নিতে পারলেন না। আর এই কারণেই মানুষের এই তির্যক মন্তব্যের কারণেই উনি অবশেষে এই চিকিৎসা করা বাদ দিলেন। গ্রামের লোকজন ঘুরিয়ে পেঁচিয়ে কত ধরনের যে কথা বলেছে তাকে কটাক্ষ করে, উনি ছোট মানুষ, এই ধরনের কথা আসলে উনি মেনে নিতে পারেন নাই। তো যাই হোক, এরপরে অন্য আরেকটি ব্যাপার বলি।
লিপি খালাদের যে বাড়িটা, এই বাড়িটা কিন্তু যশোর জেলার বাঘারপাড়া ইউনিয়নের তারাগঞ্জ গ্রামে। ওনাদের বাড়ি থেকে 100 ফুট দূরত্বে বুড়িগঙ্গা নদী। তো বুড়িগঙ্গা নদীর পাশে ফসলের মাঠ, এই ফসলের মাঠে লিপি খালাদের বাড়ির লোকজন চাষাবাদ করে থাকতেন আর কি। তো সময়টা হবে ধানের সিজন। ধান যখন পেকে যায় তখন অনেক সময় বিভিন্ন পাখি, গরু, ছাগল সুযোগ পেলে এই ধান খেতে চলে আসে আর ফসল নষ্ট করে। যেহেতু বুড়িগঙ্গা নদীর পাশে ফসলের এই জমিটা, তো খালাদের বাড়ি থেকে বেশি দূরেও না, ওখানে বাঁশের একটি মাচালি পেতে একদিন এই মিকাইল ভাইয়ের আম্মু আর লিপি খালা ভর দুপুরবেলা পাহারা দিচ্ছিলেন ক্ষেত। তো মিকাইল ভাইয়ের আম্মু এবং লিপি খালা ওনারা ওখানে বসে বসে একটা ওয়ালমেট সেলাই করছিলেন আর নিজেরা নিজেদের মতো করে গল্প করছেন। গল্প করতে করতে এক পর্যায়ে লিপি খালা চিৎকার দিয়ে মিকাইল ভাইয়ের আম্মুকে বলে ওঠেন যে, ওই দেখ দেখ নদীর উপর তাকা। এটা বলে লিপি খালা হাসতে থাকে। তখন মিকাইল ভাইয়ের আম্মু জীবনে এক ভয়ঙ্কর জিনিস, ভয়ঙ্কর বলতে খুব অদ্ভুত ভয়ঙ্করও বটে, দিন দুপুর বেলা এই জিনিসটা দেখেন। উনি দেখেন যে একজন মধ্যবয়সী লোক বুড়িগঙ্গা নদীর পানির উপর দিয়ে হেঁটে হেঁটে এপাশ থেকে ওপাশে চলে যাচ্ছে। তার হাতে একটি তসবি, সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে, পরনের লুঙ্গি, শরীরের সাদা একটি গেঞ্জি, মুখে দাড়ি রয়েছে, হেঁটে হেঁটে এই পাশ থেকে অন্য পাশে চলে যায়। মিকাইল ভাইয়ের আম্মুর ভাষ্য অনুযায়ী কেউ যদি নদীর উপর দিয়ে হেঁটে যায়, এটা তো আসলে দেখলে অবাকই লাগবে, কিন্তু এটাই সত্য হয়েছিল। ওনার আম্মু তো ভয় পেয়ে সাথে সাথে বাড়িতে এক দৌড়ে চলে যায়। বাড়িতে আসার পর উনি বলেন যে উনি এই জিনিস দেখেছেন। ওইদিকে লিপি খালা হাসতে হাসতে বাড়িতে চলে আসেন। এই বিষয়টাকে আসলে উনি তুচ্ছ তাচ্ছিল্য করেছিলেন, কারণ খালার সাথে এরকম হামেশাই অনেক জিনিস ঘটতো, উনি দেখতেন। এই জন্য উনি আর ভয় পেতেন না, উনি এগুলো ঠাট্টা বিদ্রুপ করে উড়িয়ে দিতেন। ওনার ভয়ের চাইতে সাহসী বেশি হয়ে গিয়েছিল। তো এইভাবে বিভিন্ন ধরনের ঘটনা চলছে। এখন লিপি খালা তো বড় হয়ে গেছেন, এভাবে চলতে চলতে তাকে বিয়ে দিতে হবে। লিপি খালাকে বিয়ে দেয়া হলো। ঘটনা শুরু হয় বিয়ের পর থেকে আবার নতুন করে, তবে এবার কিন্তু অন্য ধরনের ঘটনা। লিপি খালা যখন ঘুমিয়ে থাকতেন তখন স্বপ্নের মধ্যে এক ধরনের মাটির হাড়ি দেখতে পেতেন, যার মধ্যে টাকা রয়েছে। উনি দেখতে পেতেন যে শ্বশুরবাড়ির পেছনে একটা পুকুর রয়েছে, সেই পুকুরের ভেতর থেকে টাকার যেই মাটির হাড়িগুলো সেগুলো ভেসে ওঠে, আর তাকে বলতো যেগুলো সব তোর, নিয়ে যা। কে যে বলতো এটা উনি দেখেন নাই, কিন্তু এই মাটির হাড়িগুলো দেখেছেন। তবে লিপি খালা কখনোই এই টাকার প্রতি লোভ করেন নাই এবং এটা নিতে কোনো আগ্রহও দেখান নাই। যখন উনি এটা আর নিলেন না, লোভ করেন নাই, এরপর লিপি খালার সাথে বেশ কিছু সমস্যা হতে থাকে। আগে তো যে জিনটা ছিল সেটা কখনোই লিপি খালাকে কোনো ক্ষতি করেনি, কিন্তু এবার শুরু হয় ভিন্ন রকমের একটা সমস্যা। লিপি খালা যখন অন্তঃসত্ত্বা হতেন, অর্থাৎ গর্ভবতী হতেন, তখন ওনার গর্ভের সন্তানের একটা বিশেষ সমস্যা দেখা দিত। সেটা হচ্ছে এই সন্তানটা একটা নির্দিষ্ট সময় পার করার পর পেটের মধ্যেই আস্তে আস্তে শুকিয়ে কঙ্কালের মতো হয়ে যেত। মানে এতটা শুকিয়ে যেত সেটা মারা যেত। তো এই রকম সমস্যা কিন্তু লিপি খালার চলতে থাকে। ওনার অনেক চিকিৎসা করা হয়েছে, মেডিকেল ট্রিটমেন্ট করা হয়েছে, তারপর কবিরাজি চিকিৎসা, ঝাড়ফুঁক, এগুলো করা হয়েছে, কিন্তু কোনোভাবেই এটা সমাধান করা যায় নাই। শেষমেশ ভালো একজন হুজুরের মাধ্যমে রুকিয়া করার পর আল্লাহর অশেষ রহমতে লিপি খালা একটি কন্যা সন্তান জন্ম দিতে সক্ষম হন। সেই মেয়েটি এখন অনার্স কমপ্লিট করেছে, লেখাপড়া শেষ করেছে, বর্তমানে তিনি একটি সরকারি চাকরি করছেন। এরপর বিশেষ করে মোটামুটি ওনার কন্যা সন্তান যখন জন্ম লাভ করে, এরপর তো উনি আস্তে আস্তে অসুস্থ হতে থাকেন। দীর্ঘদিন অসুস্থ থাকেন, আবার ভালো হয়ে যান। তবে হঠাৎ করে
মারাত্মক অসুস্থ হয়ে যান। 15 থেকে 20 দিন আইসিইউতে ছিলেন। খুব বেশি দিন আগের কথা না, অল্প কিছুদিন আগে লিপি খালা পৃথিবীর মায়া ত্যাগ করে চিরদিনের জন্য আল্লাহর কাছে চলে যান। আসলে লিপি খালার এই অসুস্থতা, এটা কি ওই জিনের কারণে হয়েছিল নাকি এমনিতেই হয়েছিল? আসলে উনি কি কারণে মারা গিয়েছিলেন এটা বলা বেশ দুষ্কর। কেনই বা শ্বশুরবাড়িতে আসার পর স্বপ্নে ওই মাটির হাড়িগুলো দেখতেন যেগুলোর মধ্যে টাকা থাকতো? এটা কি ওই জিনেরই কাজ নাকি এখানে অন্য কোনো ব্যাপার স্যাপার রয়েছে? এই বিষয়টি আসলে সেভাবে জানা যায় না। মিকাইল ভাই লিপি খালার জন্য দোয়া করতে বলেছেন, আমরা তার জন্য দোয়া করি। আল্লাহ তাআলা তার ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসাবে কবুল করুন। প্রিয় লিসেনার্স, আসলে এই যে ব্যাপারগুলো, যেই ব্যাপারগুলোর উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ থাকে না, আমাদের নিয়ন্ত্রণের বাইরে অনেক কিছু হয়ে যায় যেটা আমরা বুঝতেও পারি না। এই ধরনের হঠাৎ বিপদ আপদ থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের কিন্তু সেলফ রুকিয়া যেগুলো, সেগুলো কিন্তু করে যেতে হবে। কিভাবে সেলফ রুকিয়া করতে হয় এর সংক্রান্ত অনেক ভিডিও ইউটিউবে রয়েছে, আপনারা সেগুলো দেখে নিতে পারেন। ধন্যবাদ জানাচ্ছি মিকাইল আহমেদ ভাইকে ওনার পাঠানো ঘটনার জন্য। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার, আজকে আমি আপনাদের কাছে একটা গারো পাহাড়ের গল্প বলবো। তো চলুন শুরু করা যাক। শেরপুরের গারো পাহাড়ের গহীনে লুকিয়ে থাকা অবকাশ কেন্দ্র বা মধুডিলা এলাকা দিনের বেলা পর্যটকদের কোলাহলে মুখরিত থাকে, কিন্তু স্থানীয় আদিবাসীদের মতে সূর্যাস্তের পর এই পাহাড়ের রূপ বদলে যায়। বিশেষ করে শীতের রাতে যখন ঘন কুয়াশা পাহাড়ের খাঁজগুলিতে জমজমাট বাঁধে, তখন সেখানে একা যাওয়া মানেই বিপদকে আমন্ত্রণ জানানো। কয়েক বছর আগের কথা, রাশেদ নামের এক ফটোগ্রাফার শখ করে গহীন পাহাড়ের গভীর জঙ্গলে গিয়েছিলেন বন্য জীবনের ছবি তুলতে। শীতের সন্ধ্যা, কুয়াশা এত ঘন যে হাতের তালুও দেখা যাচ্ছিল না। রাশেদ যখন ফিরছিলেন, হঠাৎ তিনি খেয়াল করলেন তার পেছনে কেউ একজন হাঁটছে। শুকনো পাতার উপর মর্মর শব্দ করে কেউ যেন তার পায়ের সাথে তাল মেলাচ্ছে। তিনি যখন থামছেন, পেছনের শব্দটাও থেমে যাচ্ছে। রাশেদ ভয়ে পেছনে ফিরে তাকালেন, দেখলেন কুয়াশার আড়াল থেকে একজন দীর্ঘদেহী মানুষ বেরিয়ে আসছে। লোকটার পরনে ছিল জীর্ণ আদিবাসী পোশাক, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো তার কোনো মুখায়াব ছিল না, শুধু চোখ দুটো জল জল করছিল। চোখের মনি কুয়াশার ভিতর দিয়ে আগুনের মতো জ্বলছিল। রাশিদ প্রাণ ভয়ে দৌড়াতে শুরু করলেন, কিন্তু পাহাড়ের সে পরিচিত রাস্তা যেন আর শেষই হচ্ছে না। তিনি যেদিকেই যান, ঘুরে ফিরে সেই একই প্রকাণ্ড এক পুরনো শাল গাছের সামনে এসে দাঁড়ান। হঠাৎ তিনি অনুভব করলেন তার কানের কাছে কেউ খুব ঠান্ডা গলায় ফিস ফিস করে কিছু বলছে, কিন্তু ভাষাটা বাংলায় নয়, অনেকটা পুরনো গারো উপভাষার মতো। সেদিন রাশেদ কোনো মতে মূল রাস্তায় পৌঁছাতে পেরেছিলেন, কিন্তু স্থানীয় ওঝারা বলেন রাশেদ সেই রাতে একা ফেরেননি। তার ছায়ার সাথে নাকি সেই পাহাড়ি আত্মা তার বাড়িতেও চলে এসেছিল। আজও রাশেদ রাতে একা ঘুমাতে পারে না, কারণ মাঝরাতে তার জানালার কাচের ওপাশে কেউ নাকি আদিবাসী ভাষায় গান গায় আর আঁচড় কাটে। শেরপুরের সীমান্তবর্তী এই পাহাড়গুলোতে এমন অনেক পরিত্যক্ত ওয়াচ ওয়াটার আছে যেখানে স্থানীয়রা সন্ধ্যার পর যাওয়ার সাহস করেন না। তাদের বিশ্বাস, ব্রিটিশ আমলে এখানে একদল বিদ্রোহী আদিবাসীকে নির্মমভাবে মারা হয়েছিল, যাদের অতৃপ্ত আত্মা আজও পাহাড় রক্ষা করে চলেছে। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার, আমি আজকে আপনাদের কাছে একদম বাস্তব
সত্য ঘটনা নিয়ে হাজির হলাম। চলুন শুরু করা যাক। বরিশাল আর পাটুয়াখালীর মাঝখানের ওই চরের জায়গাগুলো দিনের বেলা যতটা সুন্দর, রাতের বেলা ঠিক ততটাই থমথমে। আমি ঝুমুর বেড়ে উঠেছি পটুয়াখালীর এক কোণে, যেখানে সন্ধ্যা নামলে ঝিঝি পোকার ডাক আর বাতাসের শ্বশুর শব্দ ছাড়া আর কিছুই শোনা যায় না। সবাই বলে জিন পরি কাল্পনিক, কিন্তু আমার জীবনে সেই 3টা রাত আজও আমার মেরুদণ্ড দিয়ে হিমস্রোত বইয়ে দেয়। আরিয়ান অভিভাইয়ের সাহায্যে আপনাদের মাঝে আমার এই সত্য ঘটনাটা শেয়ার করলাম। ঘটনাটা শুরু হয় গত শীতের ছুটিতে। আমাদের বাড়ির পেছনে একটা বিশাল পুরনো গাছ, গাব গাছ। মা সবসময় বলতেন, ঝুমুর সন্ধ্যার পর ওদিকে যাস না, জায়গাটা ভারী। কিন্তু আমি হেসেই উড়িয়ে দিতাম। কিন্তু সেদিন মাগরিবের আজানের ঠিক পরেই আমি বারান্দায় দাঁড়িয়ে দেখছিলাম কুয়াশা নামছে। হঠাৎ দেখলাম গাব গাছের নিচে একজন লোক দাঁড়িয়ে, লম্বা চওড়া শরীর, পরনে ধবধবে সাদা পাঞ্জাবি। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, লোকটার কোনো ছায়া মাটিতে পড়ছে না। আমি ভাবলাম হয়তো আমার চোখের ভুল, কিন্তু লোকটা যখন আমার দিকে তাকালো আমি জমে গেলাম। তার চোখ দুটো স্বাভাবিক মানুষের মতো নয়, ভিতর থেকে যেন আগুনের আভা বেরোচ্ছে। তেমন সময় আমার মা আমার পেছন থেকে ডাকে। মা যখন আমার কাছে আসে আমি আবারও সেই গাব গাছের দিকে তাকাই। তখন সেখানে আর কেউ ছিল না। পরদিন থেকে বাড়িতে অদ্ভুত সব কাণ্ড শুরু হলো। মাঝরাতে মনে হতো টিনের উপর কে যেন ভারী কোনো বস্তু নিয়ে টেনে বেড়াচ্ছে। একদিন রাতে আমার ঘরের জানলার কাচের টোকা পড়লো। সাহস করে জানলা খুলতে দেখি সেই লোকটা। তবে এবার তার চেহারাটা পাল্টে গেছে। মুখটা লম্বাটে, চামড়া কুচকানো, আর হাসলে দাঁতগুলো যেন কাচের টুকরোর মতো চকচক করে ওঠে। সে কোনো কথা বলল না, শুধু আঙুল দিয়ে আমাকে ইশারা করলো বাইরে আসার জন্য। আমার পা দুটো যেন নিজের অজান্তেই দরজার দিকে এগোতে লাগলো। আমার মস্তিষ্ক বলছে না, কিন্তু শরীর আমার কথা শুনছে না। ওটা কোনো সাধারণ মানুষ ছিল না, ওটা ছিল একটা খবিস জিন। আমাদের এলাকার বয়স্করা যাকে ছায়া শরীর বলে ডাকে। সে আমাকে টেনে নিয়ে যাচ্ছিল সেই গাব গাছের দিকে। গাব গাছের নিচে যেতে বাতাস এত ঠান্ডা হয়ে গেল যে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। সে আমার কাঁধে হাত রাখলো। সেই স্পর্শ মনে হলো বরফ আর আগুনের এক অদ্ভুত মিশ্রণ। সে ফিসফিস করে বলল, তোকে আমি নিয়ে যাব, তোর রক্তে আমার তৃষ্ণা মিটবে। ঠিক সেই মুহূর্তে আমার মনে পড়ে গেল দাদের শিখানো ছোট্টবেলার কিছু দোয়া। আমি মনে মনে জোরে জোরে পাঠ করতে শুরু করলাম। হঠাৎ চারপাশটা কেঁপে উঠল। সেই লোকটার অবয়ব ধোঁয়ার মতো মিলিয়ে যেতে শুরু করলো, আর সেই কর্কশ চিৎকার আজও আমার কানে বাজে। সে যাওয়ার আগে শুধু বলে গেল, এবার বেঁচে গেলি, কিন্তু আমি পাশেই আছি। পরদিন সকালে আমাকে গাব গাছের নিচে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। আমার গলায় 4টা আঙ্গুলের নীলচে দাগ ছিল, যা ডাক্তাররা কোনোভাবেই ব্যাখ্যা করতে পারেনি। কিন্তু ঘটনাটা এখানেই শেষ হতে পারত। ওই ছায়া শরীরের জিনটা আমাকে এত সহজে ছাড়লো না। সুস্থ হয়ে ওঠার পর ভাবলাম সব হয়তো মনের ভুল, কিন্তু পটুয়াখালীর সেই ভেজা স্যাঁতস্যাঁতে রাতগুলো আমাকে অন্য কিছু ইঙ্গিত দিচ্ছিল। পরের কয়েকদিন আমি খেয়াল করলাম আমার ঘরে সবসময় একটা পচা চামড়ার গন্ধ পাওয়া যায়। মা বাবা কিছুই পান না, কিন্তু আমি পেতাম। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, আয়নায় তাকালে আমি নিজের চেহারার পিছনে আবছা একটা অবয়ব দেখতাম। ঝুমুর নামে যে মেয়েটা চঞ্চল ছিল, সে ধীরে ধীরে কুঁকড়ে যেতে লাগলো। আমি বুঝতে পারলাম ওটা আমাকে মারতে চায় না, বরং আমাকে মানসিকভাবে দখল করতে চায়। একদিন মাঝরাতে আমি টের পেলাম আমার খাটটা
মাঝে থেকে ইঞ্চিখানেক উপরে ভাসছে। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে কোনো স্বর বের হলো না। আমি বিভৎস চেহারাটা আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, বরিশালের ওই কীর্তন খেলা নদীর পাড়ে আমার ঘর ছিল। মানুষ আমাকে পুড়িয়ে মেরেছে, এখন আমি তোর ভিতর দিয়ে বাঁচব। দিনে দিনে আমি যেন পাগল হয়ে যাচ্ছিলাম। আমার বাবা মা আমাকে অনেক ডাক্তার দেখায়, কিন্তু কিছুতেই কোনো কিচ্ছু হচ্ছিল না। আমার অবস্থা দেখে দাদি বুঝলেন সাধারণ ডাক্তার দিয়ে কোনো কাজ হবে না। তিনি বরিশাল শহর থেকে ওনার পরিচিত এক বয়স্ক মৌলভী সাহেবকে খবর দিলেন। তিনি আসার পর আমাকে দেখে গম্ভীর হয়ে গেলেন। বললেন, এই জিনটা সাধারণ কোনো জিন নয়, এটা প্রতিহিংসায় মত্ত হয়ে শয়তানি শক্তিতে বলীয়ান হয়েছে। সেদিন রাত 12টায় শুরু হলো আসল লড়াই। ঘরের ভেতর লুবান আর আগরবাতির ধোঁয়ায় চারপাশ অন্ধকার। মৌলভী সাহেব যখন দোয়া পড়তে শুরু করলেন, সারা বাড়ি থরথর করে কাঁপতে লাগলো। ঘরের আলমারিগুলো নিজে নিজে খুলে আর বন্ধ হতে লাগলো। জানালার কাজগুলো চটচট করে ফেটে যাচ্ছিল। আমার কণ্ঠস্বর পাল্টে গিয়ে এক ভারী কর্কশ পুরুষের স্বরে গালিগালাজ বের হতে লাগলো। হঠাৎ একটা প্রচন্ড ঝড়ো হাওয়ায় ঘরের জানলা ভেঙে ভেতরে ঢুকলো। মৌলভী সাহেব অবিচলভাবে তসবিহ পাঠ করতে লাগলেন। তিনি এক ঘটি জল পরে আমার মুখে ছিটিয়ে দিলেন। সেই মুহূর্তে মনে হলো আমার বুক চিরে কিছু একটা বেরিয়ে গেল। এক বিকট আর্তনাদ করে সেই কালো ছায়াটা জানালার গ্রিল দিয়ে ধোঁয়ার মতো বেরিয়ে সোজা গাব গাছের দিকে চলে গেলেন। পর মুহূর্তে আকাশ থেকে একটা প্রচন্ড বজ্রপাত হলো ওই গাব গাছটার ওপর। গাছটা মাঝখান থেকে চিরে গিয়ে দাউ দাউ করে জ্বলে উঠল। আগুনের লেলিহান শিখায় আমি স্পষ্ট দেখলাম সেই সাদা পাঞ্জাবি পরিহিত লোকটার মুখ। সে যন্ত্রণায় বিকৃত হয়ে মিলিয়ে যাচ্ছে। আজ 3 বছর হয়ে গেছে। আমিও আমার পরিবার এখন ঢাকায় থাকি, কিন্তু আজও যদি কোনো রাতে লোডশেডিং হয় আর চারপাশটা নিঝুম হয়ে যায়, আমার মনে পড়ে যায় সেই পটুয়াখালীর গাব গাছের কথা। লোকে বলে ওই গাছটা এখন মরে শুকিয়ে কাঠ হয়ে গেছে, ওখানে আর কোনো পাখিও বসে না। আমি জানি জগৎটা শুধু আমাদেরই নয়, আমাদের সমান্তরালে এমন কিছু কিছু শক্তি আছে যারা সুযোগ পেলে আমাদের জীবনে অন্ধকার নামিয়ে আনতে পারে। সর্বশেষ আপনাদেরকে একটা কথাই বলতে চাই, বিশ্বাস করা বা না করা একান্তই আপনাদের বিষয়, কিন্তু আমার সাথে ঘটে গেছে, আমি বিশ্বাস করি এই পৃথিবীতে অলৌকিক জগৎ বলেও কিছু আছে। আসসালামু আলাইকুম।